আর আমাকে কি শোনা যাচ্ছে? Sound is clear. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সবাই মাসুদ স্যারের জন্য একটা ভালোবাসা জানাতেই পারি, যেহেতু আমাদেরকে উনি বারবার করে সুযোগ করে দেয়। মাসুদ স্যার যদি আমাদেরকে সুযোগ করে না দেন, তাহলে আমরা ক্লাসে ঢোকাটা ইম্পসিবল, আমাদের পক্ষে অসম্ভব। হ্যাঁ, তো আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যথাসময়ে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আহ তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো যুক্ত হন নাই বা যুক্ত হয়ে যাবে, অ্যাডভান্স ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে দিলাম। পরবর্তী ক্লাস থেকে যেন ওনাদের দেরি না হয় আর কি। তো আমরা কথা বাড়াবো না। আহ, আজকের আমাদের যে টপিকটা মাসুদ স্যার বলছিলেন, যে আজকের টপিকটা হচ্ছে আমরা যারা কম্পিউটার রিলেটেড কোনো ধরনের প্রোগ্রামে আমরা শিখবো বা হাত দিব, বা আমরা কম্পিউটার সম্বন্ধে কিছু জানতে চাই, তাহলে একেবারে 1 নাম্বার যে প্রোগ্রামটা আমরা শিখতে হবে সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো সরি, মাইক্রোসফট ওয়ার্ড। সরি, মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ডটা হচ্ছে মূলত এটা একটা টাইপিং সফটওয়্যার। আপনি যদি কোনো কিছু টাইপ করতে চান, আপনি একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে চান, আপনি একটা কম্পোজিশন রাইট করতে চান, আপনি একটা কন্টেন্ট লিখতে চান, আপনি একটা কম্পোজিশন লিখতে চান, ইভেন আপনি একটা বায়োডাটা তৈরি করতে চান, যদি এই কাজগুলো আপনি করতে চান, তাহলে অবশ্যই 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 আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড এই জিনিসটা জানতে হবে। আর আমরা পরবর্তী আরো যে 2টা সফটওয়্যার সম্পর্কে জানবো, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মোটামুটি 50%-এর মতো কাজ আপনারা আজকে শিখে ফেলবেন। সো আজকের ক্লাসটা আপনার জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা যদি আপনি ভালো মতো মনোযোগ দিয়ে না করেন, বা এখান থেকে যদি আপনি মেধা অর্জন করতে না পারেন, পরবর্তী 2টা সফটওয়্যার আপনার জন্য একটু বোর হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এই জন্য এই ক্লাসটা আমরা একটু বেশি মনোযোগ দিয়ে করব। আর বর্তমান সময়ে আমরা কম্পিউটার জানি না, এইটা যদি আমরা কেউ একজন বলি, তাহলে বুঝতে হবে যে আসলে আমরা বর্তমান যুগে নাই, আমরা আজকে থেকে আরো 20 বছর আগে এখনো আছি। ঠিক আছে? তো এই জন্য আমি মনে করি আমরা যারা এখনো এই বিষয়টা সম্পর্কে জানি নাই, বা যারা হালকা পাতলাও জানি, যারা জানেন তাদেরকে ধন্যবাদ, যারা জানেন না তারা অবশ্যই, আমরা চেষ্টা করব কম্পিউটার রিলেটেড প্রোগ্রাম গুলো খুব ভালোভাবে জানার জন্য। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, অফকোর্স আপনি রাইট ডাউন করে রাখবেন, নোট করে রাখবেন। আমরা ক্লাস শেষে গিয়ে আমরা এটার কোশ্চেন আনসারিং পর্বে চেষ্টা করব আমরা কোশ্চেনের আনসার দেওয়ার জন্য। তো আমরা চলে যাচ্ছি আমাদের একেবারে মূল প্র্যাকটিক্যাল ক্লাসে, আমরা চলে যাচ্ছি। এটা হলো আমাদের কম্পিউটারের স্ক্রিন। আমরা যদি একটু স্ক্রিন সম্পর্কে একটু হালকা পরিচিতি নেই, আমি মাউস যখন নাড়ছি একটা তীর চিহ্ন নড়ছে, এটাকে বলা হয় মাউস পয়েন্টার। এগুলোর প্রত্যেকটা হচ্ছে আইকন, এটা ফোল্ডার, এটা আমরা এর আগের ক্লাসে জেনে আসছি। এগুলো হচ্ছে আমি অনেকগুলো ফাইল তৈরি করছি আমার ব্যক্তিগত প্রয়োজনে, সে ফাইলগুলোর আইকন এখানে। পেছনের যে ছবিটা আছে এটাকে বলা হয় ওয়ালপেপার। আমরা চাইলে ওয়ালপেপারটা চেঞ্জ করতে পারি, আমাদের প্রয়োজনে আমরা ওয়ালপেপারটা চেঞ্জ করতে পারি। দেন এটা হচ্ছে স্টার্ট বাটন। আর এই যে এখানে টাইপ হিয়ার টু সার্চ লেখা আছে, এটা হচ্ছে আপনার কম্পিউটারের ভিতর এমন কোনো প্রোগ্রাম আছে, এমন কোনো ফাইল আছে যেটা আপনি নাম দিয়ে রাখছেন, এখানে জাস্ট সেই নামটা লিখে আপনি সার্চ দিবেন, আপনি পেয়ে যাবেন আপনার ডকুমেন্টটা কোথায় আছে, আপনাকে আর খুঁজতে হবে না। এগুলোর প্রত্যেকটা হচ্ছে এক একটা আইকন। আর এই স্টার্ট বাটন থেকে শেষ পর্যন্ত এই যে অংশটা, এটাকে বলা হয় টাস্ক বার। এটা হচ্ছে টাস্ক বার। তো আমরা আমাদের আজকের প্রোগ্রামটা শুরু করব। আমরা এখানে লিখব ওয়ার্ড, এই কথাটা খালি আমরা লিখবো, টাইপ হিয়ার টু সার্চ, এখানে লিখবো WORD, ওয়ার্ড, এই কথাটা লিখবো। এই যে আমার এখানে চলে আসছে ওয়ার্ড 2013। কারো ওয়ার্ড 2010 থাকতে পারে, কারো 13 থাকতে পারে, 16 থাকতে পারে, 19 থাকতে পারে। মোটামুটি সবগুলার কাজ কিন্তু প্রায় একই, সামান্য একটু হয়তো, একেবারে সামান্য
একটু হয়তো এদিক সেদিক হতে পারে, বাট আপনি যদি কাজ বোঝেন তাহলে সবগুলো একই। তো আমরা এটাতে জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে, আমাদের সফটওয়্যারটা ওপেন হচ্ছে। ওপেন হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই যে ওপেন হয়ে গেল আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা। এগুলো হচ্ছে রিসেন্ট আপনি যে ফাইলগুলোতে কাজ করবেন সেই ফাইলগুলা এখানে থাকবে। আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, এই ফাইলগুলোকে আপনি ওপেন করতে পারেন। আর এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, একেবারে খালি, একদম ফ্রেশ নিউ একটা ডকুমেন্ট। আমরা এখানে জাস্ট একটা ক্লিক করলে কি হবে, আমাদের নতুন একটা ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। আমরা এই নতুন একটা ডকুমেন্টে চলে আসলাম। এটা একটু পরিচিতি নেই, এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এই অংশটাকে বলা হয় টাইটেল বার। এইটাকে বলা হয় মিনিমাইজ বাটন, এটা হচ্ছে ম্যাক্সিমাইজ বা রিস্টোর ডাউন। আর এটা হচ্ছে ক্লোজ বাটন। আমরা এই মিনিমাইজ বাটনে যখন আমরা ক্লিক করব, তখন আমাদের এই ফাইলটা সংকুচিত হয়ে যাবে। আপনার মনে হচ্ছে যে বন্ধ হয়ে গেছে, না, এটা আসলে বন্ধ হয় নাই, এটা টাস্ক বারে চলে আসছে। আমরা এখানে পুনরায় আবার যখন ক্লিক করবো, এই যে এটা চলে গেল, মানে পুরো স্ক্রিন জুড়ে হয়ে গেল। এইটা যখন ক্লিক করব আমাদের উইন্ডোটা এরকম ছোট হবে। আমরা চাইলে এটাকে এরকম বড় ছোট করতে পারি, এই বড় ছোট করতে পারি। আমরা চাইলে এটাকে ক্লিক করে ধরে যে কোনো দিকে মুভ করতে পারি, যে কোনো দিকে মুভ করতে পারি। আবার যখন এখানে ক্লিক করব তখন এটা ম্যাক্সিমাইজ বাটন হিসাবে কাজ করবে। ক্লিক করার সাথে সাথে পুরো স্ক্রিন জুড়ে এটা হয়ে যাবে। দেন এটা হচ্ছে আমাদের ক্লোজ বাটন। আমরা চাইলে এখানে ক্লিক করলে আমাদের এই ডকুমেন্টটা কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। দেন ফাইল, এটা হচ্ছে একটা মেনু, নিচের দিকে যেগুলো বেরোলো এগুলাকে বলা হয় পপ আপ মেনু। দেন হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা রিবন, বা আমরা অনেকে এটাকে ট্যাব বলি। আর এই ট্যাব বা রিবনের অধীনে এগুলো হচ্ছে আমাদের কমান্ড। আমরা কম্পিউটারকে এখান থেকে যা কমান্ড করব, কম্পিউটার সেই কমান্ডের ভিত্তিতে আমাদের সাথে কাজ করবে। আর এটা হচ্ছে রুলার, আপনি চাইলে রুলারটা অফ করতে পারেন। এই ভিউতে গিয়ে এই যে এখানে রুলারের টিক সিগন্যাল দেওয়া আছে, আপনি পুনরায় একটা ক্লিক করবেন, এখান থেকে রুলারটা চলে যাবে। আবার ক্লিক করবেন, আপনার সামনে রুলারটা চলে আসবে। দেন এই সাদা যেটা, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস, বা আমি এটাকে পেজও বলতে পারি। আর এই যে একটা দাগ টিক টিক করছে, এইটাকে বলা হচ্ছে কার্সার। অর্থাৎ এই দাগটা যেখানে থাকবে আপনার লেখাটা সেখানে হবে। এই দাগটা যেখানে থাকবে আপনি এটা যেখানে নিয়ে যাবেন, তার মানে আপনি কোথায় লিখবেন এটা নির্ধারণ করার জন্য আপনাকে কার্সার কি করতে হবে, মুভ করতে হবে। যে কোনো দিকে আপনি কার্সারটাকে মুভ করতে হবে। তো আপনি যখন কম্পিউটার শিখতে যাবেন, অবশ্যই আপনাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আপনার টাইপিংটা আপনাকে ভালো জানতে হবে। যদি আপনি টাইপিং ভালো না জানেন, তাহলে কম্পিউটার রিলেটেড কোনো জবে আপনি কোথাও ভালো করতে পারবেন না। যদি আপনি চাকরি করেন সেখানেও ভালো করা সম্ভব না। যদি আপনি ডিজিটাল মার্কেটিং করেন তাহলেও এখানে উইদাউট টাইপিং স্পিড আপনি মোটামুটি এত ভালো করার কিন্তু তেমন কোনো সুযোগ নাই। তো আপনি অবশ্যই, আপনাকে কি করতে হবে, ভালো টাইপিং জানতে হবে। তো এখন ভালো টাইপিং এটা বললেই তো হয়ে যাবে না, এটা টাইপিং করার একটা সুন্দর সিস্টেম আছে। আমি একটু একটা ছবি ওপেন করব আপনাদের জন্য। এই ছবিটা দেখে আমরা বোঝার চেষ্টা করব, শেখার চেষ্টা করব যে আমরা টাইপিংটা কিভাবে করতে পারি। তো আমি এই ছবিটা ওপেন করছি, এবং এই যে টাইপিং সিস্টেম, এটা আমার তৈরি করা কোনো টাইপিং সিস্টেম না। এটা একেবারে ইন্টারন্যাশনাল টাইপিং সিস্টেম, আন্তর্জাতিক ভাবে আপনি টাইপ করার জন্য এই সিস্টেমটা ফলো করা হয়। এই মুহূর্তে যারা যারা ল্যাপটপের সামনে আছেন, ডেস্কটপের সামনে আছেন, আপনাদের প্রত্যেকের একটা একটা কিবোর্ড আছে। এবং এই কিবোর্ডটা, আমার কিবোর্ডটা যেমন আপনার ওখানকার, অর্থাৎ ছবির কিবোর্ডটা যেমন, আপনার সামনের কিবোর্ডটাও কিন্তু একেবারে সেম। এখানে যেই আমাদের লেটার গুলো তিনটা লাইনে লিপিবদ্ধ করা আছে, সারিবদ্ধ করা আছে, ঠিক আপনার ল্যাপটপের ইয়েতে কিবোর্ডে বা ডেস্কটপের কিবোর্ডে এই লেখাগুলো কিন্তু একেবারে সেম ভাবে সারিবদ্ধ করা আছে, সাজানো আছে। এর ব্যতিক্রম পৃথিবীর কোনো কম্পিউটারে, কোনো ল্যাপটপে, কোনো ডেস্কটপে কিন্তু এর ব্যতিক্রম নাই, সব একই রকম। তো এখন যদি আপনি টাইপ করতে চান, আপনার বাম হাতের কনিষ্ঠা থেকে শুরু করে তর্জনী পর্যন্ত এই চারটা আঙ্গুল ASDF, এই চার কিতে আপনাকে বসাতে হবে। GH ফাঁকা থাকবে, তারপরে জে থেকে শুরু করে সেমিকোলন পর্যন্ত এই চার কিতে আবার আপনার ডান হাতের তার চারটা আঙ্গুল তর্জনী থেকে শুরু করে একেবারে কনিষ্ঠা পর্যন্ত আপনাকে প্লেস করতে হবে। দেন এই নিচে
একটা বার আছে, এটাকে বলা হয় স্পেস বার। দুই শব্দের মাঝখানে ফাঁকা স্থান তৈরি করে। আর এই দুই শব্দের ফাঁকা ফাঁকা স্থান তৈরি করা যে বারটা আছে, বারের উপরে আপনার দুইটা বৃদ্ধাঙ্গুল এখানে থাকবে। অর্থাৎ যখনই আপনার শব্দের মাঝখানে ফাঁকা স্থান তৈরি করার দরকার পড়বে, এই বারটাকে আপনি ডান হাত বাম হাত যে কোনো একটা বৃদ্ধাঙ্গুল ব্যবহার করে প্রেস করলেই মাঝখানে ফাঁকা স্থান তৈরি হয়ে যাবে। এখন আঙ্গুলগুলো তো প্লেস করা আছে। এই অবস্থায় আপনি কিবোর্ডের দিকে যদি আপনি চেষ্টা করবেন, কিবোর্ডে না তাকিয়ে আপনি লেখার জন্য চেষ্টা করবেন, তাহলে এই বাম হাতের কনিষ্ঠা থেকে আমরা টাইপ করা শুরু করবো। অর্থাৎ বাম হাতের বাম দিক থেকে টাইপ করব, ডান হাতে আমরা ডান দিক থেকে টাইপ করা শুরু করব। তো বাম হাতের আপনি যখন কনিষ্ঠা প্রেস করবেন, তখন আপনার কিবোর্ডে দেখা স্ক্রিনে দেখাবে যে আপনি এ টাইপ করলেন। তার মানে আজকে থেকে শুরু করে আপনি যতদিন কম্পিউটারে টাইপ করার চেষ্টা করবেন, লেখার চেষ্টা করবেন, ততদিন পর্যন্ত এই টাইপ করার জন্য আপনাকে কনিষ্ঠা টাইপ করতে হবে, বাম হাতের কনিষ্ঠা টাইপ দিয়ে টাইপ করতে হবে। দেন অনামিকা দিয়ে আপনাকে এস টাইপ করতে হবে, মধ্যমা দিয়ে ডি, তর্জনী দিয়ে এফ। এফ এবং জি দেখেন একই কালার, আপনাকে তর্জনী দিয়ে এফ এবং জি টাইপ করতে হবে। এবং আপনি যে এখন টাইপিংটা শিখবেন, আপনাকে এটা মুখস্থ করতে হবে। এএসডিএফ জি স্পেস, আবার এএসডিএফ জি স্পেস, এইভাবে অসংখ্যবার আপনি এটা কি করতে হবে, টাইপ করতে হবে এবং আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। এট দ্য সেম ওয়ে আপনি বাম হাতে যেমন বাম দিক থেকে টাইপ করে এসেছেন, ডান হাতে আপনি ডান দিক থেকে টাইপ করে যেতে হবে। তাহলে কিভাবে, কনিষ্ঠা থেকে শুরু করব আমরা। এই সেমিকোলন এল কে জে এইচ, অর্থাৎ তর্জনী জে টাইপ করার পর টেনে এসে এইচটা টাইপ করবে, আবার আগের জায়গায় চলে আসবে। এইভাবে করে আপনি আবারও লিখবেন সেমিকোলন এল কে জে এইচ, সেমিকোলন এল কে জে এইচ, আপনি মুখস্থ করে ফেলতে হবে। আপনি হাঁটতে, বসতে, খাইতে, ঘুমাতে যেখানে যাবেন, আপনি মনে মনে এটা যখন পড়তে থাকবেন, আঙ্গুলগুলো একটু নাড়াচাড়া করতে থাকবেন, দেখবেন একটা সময় আপনার এগুলো 100% মুখস্থ হয়ে গেছে। কোন কোন আঙ্গুলে কোন কি আসতেছে আপনি না দেখে বলতে পারবেন। একইভাবে আপনি যখন এই মাঝখানের লাইনটা মোটামুটি আপনি যখন টাইপ করা শিখে গেলেন, দেন আপনি উপরের লাইনটা টাইপ করতে হবে। এখন উপরের লাইনটা টাইপ করার জন্য কি হাতগুলো উপরে যাবে? না, হাত সবসময় একদম সবসময় মাঝখানের লাইনে থাকবে। তাহলে কিউ টাইপ করার জন্য শুধুমাত্র কনিষ্ঠা যাবে, কিউ টাইপ করবে, সে তার আগের জায়গায় চলে আসবে। ডব্লিউ টাইপ করার জন্য অনামিকা যাবে, টাইপ শেষ, সে আগের জায়গায় চলে আসবে। অর্থাৎ যেখানে শুরু থেকে এই যে এইভাবে প্লেসিং করা আছে, আপনাকে শেষ পর্যন্ত আপনাকে এইভাবেই কি আঙ্গুলগুলো কি করতে হবে, প্লেস করতে হবে। এবং আপনাকে এবার এগুলা মুখস্থ করতে হবে, কিউ ডব্লিউ ইআরটি, কিউ ডব্লিউ ইআরটি মুখস্থ করে ফেলতে হবে। আবার ডান দিক থেকে পিও আই ইউ ওয়াই মুখস্থ করে ফেলতে হবে, পিও আই ইউ ওয়াই মুখস্থ করতে হবে। একইভাবে নিচের লাইনটাকেও আপনি কি করতে হবে, এভাবে করে আপনাকে বারবার বারবার করে মুখস্থ করার চেষ্টা করতে হবে, টাইপ করার চেষ্টা করতে হবে। এইভাবে যখন আপনি করবেন, প্রাথমিক অবস্থায় আপনার অনেক কঠিন, অনেক কঠিন মনে হবে, আপনার কাছে অনেক কষ্টের মনে হবে। আমিও স্বীকার করছি, আমিও যখন কম্পিউটার শিখা শুরু করছি, আমার কাছেও মনে হয়েছে যে পৃথিবীর কঠিন যদি কোনো একটা কাজ থাকে, এইটা মনে হয় সেই কাজ। কিন্তু মোটামুটি আপনাদের দোয়ায় এখন আমার কাছে মনে হয় না যে আসলে এটা কঠিন কাজ। কারণ আমি এটা শিখছি, আমি পারছি। হ্যাঁ, আমি চেষ্টা করছি। তো একইভাবে আপনারা কেউ যদি মনে করেন এটা কঠিন কাজ, অবশ্যই এটা কঠিন কাজ। তবে এই কঠিন কাজটাকেই আপনি কি করতে হবে, সহজ করতে হবে। আপনাকে চেষ্টা করতে হবে, বারবার বারবার চেষ্টা করতে হবে। তো আমরা টাইপিং শিখার এই একটা সিস্টেম আছে। এবার আমি অন্য আরেকটা সিস্টেম দেখাবো একদম ক্লাস শেষে। আপনি কতটুকু ভালো টাইপ করলেন না করলেন, একেবারে ক্লাস শেষে আপনাদেরকে আবার দেখাবো যে আসলেই আপনি কতটুকু শিখলেন। এটা আপনি একদম প্র্যাকটিক্যালি প্রমাণ করবেন যে এটা আপনি কতটুকু টাইপ করছেন। তবে আপনি খেয়াল রাখবেন, যদি কোথাও আপনি কম্পিউটারের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন, বা আপনি যদি কারোর সাথে আলোচনা করেন, দেখবেন তারা আপনাকে বলে 1 মিনিটে তুমি বাংলা কতগুলো শব্দ টাইপ করতে পারো। টাইম কিন্তু ফিক্সড করে দিছে, কয় মিনিট? 1 মিনিট। 1 মিনিটে তুমি বাংলা কতটুকু শব্দ টাইপ করতে পারো, ইংরেজি কয়টা শব্দ টাইপ করতে পারো। বা কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি দেখবেন আপনি 2013 জানেন, 16 জানেন, 19 জানেন, এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট নাই, কোনো চাহিদা নাই। আপনার একটা চাহিদা শুধু এখানে লেখা থাকে, বাংলা 20 থেকে 25, ইংরেজি 30 থেকে 35। এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনি বাংলা 1 মিনিটে 20 থেকে 25টা শব্দ শুদ্ধ লিখতে পারতে হবে।
এই ধরনের কোয়ালিটি যিনি আপনাকে চাকরি দেবেন বা যিনি আপনাকে কাজ দেবেন তিনি আপনার কাছে চায়। ইংরেজি 30 থেকে 35টা শুদ্ধ ওয়ার্ড আপনি 1 মিনিটে লিখতে পারতে হবে, এই ধরনের আপনার কোয়ালিটি চায়। এখন সত্যিকার অর্থেই আপনি, আমি বা আমরা 1 মিনিটে কতগুলো টাইপ করতে পারি, এটা আমরা হয়তো অনেকে অ্যাজাম্পশন করি আর কি, একটা ধারণা করি, কিন্তু কিন্তু এটা তো আসলে সঠিক না। তো এই সঠিকটা কি, এটা আমরা একেবারে ক্লাসের শেষে গিয়ে আমরা দেখবো আসলে আপনি নিজেকে কতটুকু যাচাই করতে পারেন যে আসলে আপনি 1 মিনিটে কতটুকু টাইপ করছেন, সঠিক করছেন কিনা ভুল করছেন। আমরা সেটা সরাসরি অনলাইনে গিয়ে আমরা দেখবো, অর্থাৎ অনলাইনেও আপনি টাইপিং প্র্যাকটিস করার সুযোগ রয়ে গেছে এবং আপনাকে মেজার করার, আপনাকে মাপার একটা সুযোগ রয়ে গেছে, আমরা সেটা ওখানে গিয়ে দেখবো। তো আমার জানা মতে একটা ইংলিশ সেন্টেন্স আছে, আমার জানা মতে একটা ইংলিশ মিনিংফুল সেন্টেন্স আছে, যে সেন্টেন্স থেকে এ থেকে জেড 26টা লেটারের সবগুলো আছে। আমি এখন সেটা একটু আপনাদেরকে লিখছি। এ ব্রাউন ফক্স, BROWNFOX জাম্পস, JUMPS ওভার the lazy dog, LAZYDOG, dog quickly, QUICKLY, quickly। আমার জানা মতে আরো থাকতে পারে, বাট আমি জানি না। আমার জানা মতে এইটা হচ্ছে একটা মিনিংফুল ইংলিশ সেন্টেন্স, যেই সেন্টেন্সের ভিতরে এ থেকে জেড 26টা যে লেটার আছে আমাদের, প্রত্যেকটা লেটার কিন্তু এর ভিতরে আছে। তো এই লেটারটাও যদি আপনারা বারবার বারবার করে প্র্যাকটিস করতে থাকেন, তাহলে আপনি দেখবেন যে আপনার টাইপিং স্পিডটা ভালো হচ্ছে এবং আপনার আঙ্গুল পুরো কিবোর্ডের প্রত্যেকটা কিতে আপনার আঙ্গুল কিন্তু যাচ্ছে, প্রত্যেকটা কিতে আপনার আঙ্গুল চলে যাচ্ছে। তো এইটা সত্যিকার অর্থেই কঠিন কাজ, বাট আমরা বারবার বারবার করে কি করব, চেষ্টা করব। বারবার করে আমরা যখন চেষ্টা করব তখন এই কঠিন কাজটা আর কঠিন থাকবে না, ইজি হয়ে যাবে। পৃথিবীতে এমন কোনো কঠিন কাজ এখনো আসে নাই যেটা মানুষ সাধ্য করে নাই। তো আমরা চেষ্টা করবো, এটা এত কঠিন কোনো কাজ না। তো আমরা কিভাবে টাইপিংটা করব সেটা আমরা মোটামুটি বুঝলাম। এবার এই যে আমি একটা লাইন লিখছি, ওখান থেকে অনেকগুলো করে ফেলছি, এটাকে কপি পেস্ট বলে, আমরা একটু পরে দেখব। তো আমরা ধরে নিচ্ছি আমরা তো অনেকগুলো লেখা লিখে ফেললাম। এইবার আমরা আমাদের প্রত্যেকের সামনে একটা একটা কিবোর্ড আছে, এই কিবোর্ডের কিছু কি সম্পর্কে আমরা একটু হালকা পাতলা ধারণা নেই। এই জন্য আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটা কিবোর্ড ওপেন করছি। এগুলো সব আমি অনলাইন থেকে নিয়ে রাখছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। ধরেন এখানে আমরা যেই লেখাগুলো লিখলাম সব স্মল লেটার। আপনি যদি মনে করেন অনেকগুলো লেখা আপনি ক্যাপিটাল লেটার লিখতে চান, অনেকগুলো লেখা, তাহলে আপনি কি করে লিখবেন? আপনাদের যাদের যাদের সামনে এই মুহূর্তে কিবোর্ড আছে, প্রত্যেকের কিবোর্ডে এই যে ক্যাপস লক নামক একটা কি আছে, এই যে এখানে ক্যাপস লক একেবারে বাম পাশে। আপনি এই ক্যাপস লক কিটা যদি অন করে দেন, স্বাভাবিক অবস্থায় ক্যাপস লক কিটা অফ থাকে, আপনি ক্যাপস লক কিটা যদি অন করে দেন, অন করে দেওয়ার পরে আপনি যা টাইপ করবেন সব ক্যাপিটাল লেটার হবে। যেমন এই মুহূর্তে আমি ক্যাপস লক অন করে দিলাম, এবার দেখেন আমি টাইপ করছি সব ক্যাপিটাল লেটার হচ্ছে। ক্যাপস লক অফ করে দিলাম, এবার আমি টাইপ করছি সব স্মল লেটার হচ্ছে। তার মানে অনেকগুলো লেখা আপনি ক্যাপিটাল লিখতে গেলে আপনি ক্যাপস লক আগে থেকে অন করে রাখবেন, দেন আপনি টাইপ শুরু করবেন, ক্যাপিটাল লেটার হতে থাকবে। এখন আপনি হয়তো বলতে পারেন যে স্যার একটা লাইনের ফার্স্ট লেটার ক্যাপিটাল, কোন একটা মানুষের নামের ফার্স্ট লেটার ক্যাপিটাল, তো এরকম একটা দুইটা অক্ষর টাইপ করার জন্য কি আপনি ক্যাপস লক অন করবেন? নো নিড। আপনি ক্যাপস লক কির নিচেই দেখেন শিফট একটা কি আছে, প্রত্যেকটা কিবোর্ডে দুইটা শিফট কি থাকে, এখানে একটা শিফট কি আছে, ডান পাশে একটা শিফট কি আছে। ক্যাপসলক কি অফ থাকা অবস্থায়, ক্যাপসলক কি অফ থাকা অবস্থায় শিফট কি চেপে ধরে রেখে আপনি যা টাইপ করবেন সকল লেখা ক্যাপিটাল লেটার হবে। সেই ক্ষেত্রে শিফট কি চেপে ধরে রাখতে হবে। যেমন এই মুহূর্তে আমি শিফট কি চেপে ধরে রাখলাম, এই যে টাইপ করছি ক্যাপিটাল হচ্ছে, এবার ছেড়ে টাইপ করছি দেখেন স্মল হচ্ছে। তাহলে শিফট কির একটা ব্যবহার আমরা দেখলাম, ক্যাপসলক কির একটা ব্যবহার দেখলাম। শিফট কির আরো কিছু ব্যবহার আছে, আমরা একটু কিবোর্ডে যাই। এই শিফট কি, এই শিফট কি, এটার আরো কিছু ব্যবহার আছে। যেমন ধরেন এই কিটা যদি আমরা দেখি, এই কিতে দুইটা চিহ্ন আছে, একটা হচ্ছে কমা চিহ্ন আছে আর একটা লেস দেন চিহ্ন আছে। আমরা যদি এখানে একটু দেখি এই কিটাতে টু আছে, @ সাইন আছে। এখানে যদি আমরা একটু দেখি থার্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে।
এইটা যে যদি দেখি 9 এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু, এটাতে 0 এবং ফার্স্ট ব্র্যাকেট শেষ আছে। এখন আপনি 9 লিখতে চান, স্বাভাবিকভাবে আপনি যখন লেখা শুরু করে দিবেন 9 লেখাটা অটোমেটিক্যালি হয়ে যাবে। যেমন এই যে আমি এখন 9 লিখতে চাই, 9 হয়ে গেছে। এখন যেই কিতে 9 লেখা আছে সেই কিতে দেখেন আবার ফার্স্ট ব্র্যাকেটও লেখা আছে। তাহলে আপনি যদি ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করতে চান তাহলে আপনাকে শিফট কি চেপে ধরে টাইপ করতে হবে, তাহলে আপনি ফার্স্ট ব্র্যাকেটটা টাইপ করতে হবে। দ্যাট মিনস হচ্ছে কোনো কিতে যদি দুইটা অক্ষর বা দুইটা চিহ্ন থাকে, নিচের অক্ষর বা নিচের চিহ্নটা স্বাভাবিকভাবে আপনি টাইপ করলেই চলে আসবে, বাট উপরের অক্ষরটা যদি আপনি টাইপ করতে চান বা উপরের চিহ্নটা টাইপ করতে চান আপনাকে শিফট কি চেপে ধরে টাইপ করতে হবে, তাহলে আপনার কি হবে, উপরের অক্ষর বা চিহ্নটা টাইপ হয়ে যাবে। শিফট কির আর অনেকগুলো ব্যবহার আছে, আমরা একটু পরে দেখব, কোনো সমস্যা নাই। এবার আমাদের এই কিবোর্ডে এন্টার নামক একটা কি আছে, এন্টার। এন্টার কির অনেক রকমের কাজ আছে। এন্টার কি এক এক সময় এক এক রকমের কি করে কাজ করে। যেমন ধরেন আপনি যদি এই মুহূর্তে এখান থেকে, এই যে এখান থেকে এই লেখাগুলো বাদ দিয়ে আপনি এবার নিচে, এই নিচে গিয়ে আপনি লেখা শুরু করতে চান, এখান থেকে এই জায়গাটা ফাঁকা থাকবে কোনো সমস্যা নাই, বাট আপনি নিচে লিখতে চান, এন্টার কি প্রেস করলে আপনি নিচে চলে যাবেন, আপনি যা লেখার লিখতে পারবেন। এখন এই এন্টার কি অনেকেই আপনাকে হয়তো বলতে পারে এন্টার কি প্রেস করলে নতুন একটা লাইন ক্রিয়েট হয়। আসলে তা না, এন্টার কি প্রেস করলে নতুন একটা প্যারাগ্রাফ ক্রিয়েট হয়। কিভাবে দেখেন, এটা তো একটা লাইন, আপনি যখন টাইপ করতে থাকবেন টাইপ করতে থাকবেন, যখন এই লাইনের শেষ মাথা গিয়ে আর জায়গা থাকবে না, অটোমেটিক্যালি কিন্তু আরেকটা লাইন ক্রিয়েট হবে, আপনাকে আরেকটা লাইন ক্রিয়েট করতে হবে না। তার মানে আপনি যতবারই এন্টার কি প্রেস করবেন ততবার আপনি কি করছেন, নতুন নতুন একটা প্যারাগ্রাফ আপনি ক্রিয়েট করছেন। এন্টার কির আরো অনেকগুলো কাজ আছে। এন্টার কির কাজ, মনে করেন আপনি এখান থেকে এই কার্সারের ডান পাশের লেখাগুলোকে আপনি এখান থেকে একটা নতুন প্যারাগ্রাফ ক্রিয়েট করতে চান, এখানে কার্সার রেখে এন্টার কি প্রেস করেন, দেখেন নতুন একটা প্যারাগ্রাফ ক্রিয়েট হয়ে গেছে। দেন আমাদের দুইটা কি আছে, এন্টার কির আরো কাজ আছে, আমরা সেগুলো দেখবো একটু পরে। আমাদের এখানে দুইটা আরো কি আছে, এটাকে বলা হয় ব্যাক স্পেস কি, এটা হচ্ছে ডিলিট কি। এখানে কারো কারো কিবোর্ডে এখানে ব্যাক স্পেস লেখা থাকে, বাট এর তীর চিহ্নটা সবসময় থাকে, যে এটা হচ্ছে ব্যাক স্পেস কি, এটা হচ্ছে ডিলিট কি। দুইটার কাজ হচ্ছে মুছে দেওয়া, দুইটা কির কাজ হচ্ছে কি করা, মুছে দেওয়া। তবে দুইটা কি দুই রকম ভাবে মুছে। যেমন ধরেন আমি এখানে কার্সার রাখলাম, আপনি কার্সারের বাম পাশে যদি মুছতে চান তাহলে আপনাকে ব্যাক স্পেস কি প্রেস করতে হবে, এই যে কার্সারের বাম পাশে আপনি লেখাগুলো মুছছেন। আর যদি কার্সারের ডান পাশে আপনি মুছতে চান তাহলে আপনাকে ডিলিট কি প্রেস করতে হবে, আপনি কার্সারের ডান পাশের লেখাগুলা মুছতে থাকবেন। এবার এই যে এখানে একটা ফাঁকা স্থান তৈরি করলাম, মনে করেন আপনি যদি এখানে কার্সার রেখে এখন লেখাগুলোকে আগের অবস্থায় নিতে চান তাহলে আপনি ডিলিট কি প্রেস করেন, অথবা এখানে কার্সার রেখে আপনি যদি লেখাটাকে এই জায়গায় নিতে চান তাহলে আপনি ব্যাক স্পেস কি প্রেস করেন, এই যে জায়গায় চলে গেল। দেন আমাদের কিবোর্ডে চারটা অ্যারো চিহ্নিত কি আছে, এগুলাকে বলা হয় কার্সার মুভিং কি বা অ্যারো কি। এই যে চারটা কি আছে প্রত্যেকের কিবোর্ডে এই কি গুলো আছে, এগুলাকে বলা হয় কার্সার মুভিং কি বা অ্যারো কি। এটা হচ্ছে আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো। এগুলোর কাজ হচ্ছে আপনি যখন লেফট অ্যারো একবার ক্লিক করবেন কার্সার এক অক্ষর করে করে লেফটে যাবে, আপনি যখন রাইট অ্যারো প্রেস করবেন তখন কার্সার এক অক্ষর করে করে রাইটে যাবে। আপ অ্যারো ক্লিক করলে এক লাইন করে করে উপরে যাবে কার্সার, ডাউন অ্যারো ক্লিক করলে এক লাইন করে করে কার্সার নিচে যাবে। এই কিগুলোর আরো ব্যবহার আছে, আমরা দেখবো একটু পরে। দেন হচ্ছে এই যে পেজ আপ পেজ ডাউন, পেজ আপ পেজ ডাউন হচ্ছে আপনি এই পেজ ডাউন কিটা যখন চাপতে থাকবেন তাইলে আপনার ডকুমেন্টে আপনি যদি মনে করেন এখানে 15-20টা পেজ আছে, 50টা পেজ আছে, তাহলে আপনি যখন নিচের দিকে যেতে থাকবেন, এই পেজ ডাউন যখন আপনি চাপতে থাকবেন তাহলে আপনি নিচের দিকে যেতে থাকবেন। অর্থাৎ আপনি 1 নাম্বার পেজে থাকলে আপনি ধীরে 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 এই কিটা চাপলে 2 নাম্বার পেজে যাবেন, 3 নাম্বার যাবেন, 4 নাম্বার যাবেন, আপনি এইভাবে করে যেতে থাকবেন। আবার আপ পেজ আপ, এটার মানে হচ্ছে ধরেন আপনি 10 নাম্বার পেজে অবস্থান করছেন, আপনি 1 নাম্বার পেজের দিকে আসতে চান, তাহলে আপনি পেজ আপ যখন প্রেস করতে থাকবেন আপনার পেজের আপনি উপরের দিকে যেতে থাকবেন। এন্ড কি হচ্ছে কোন একটা লাইনের, মনে করেন এই লাইনের এখানে কার্সার আছে, আপনি যদি এক লাফে একেবারে লাইনের শুরুতে চলে যেতে চান তাহলে আপনি এন্ড কি প্রেস করবেন, কার্সার এক লাফে
একেবারে লাইনের শুরুতে চলে গেছে। ওই আরেকটু ছোট করে দেখি। হ্যাঁ, এই দেখেন কার্সার এক লাফে একেবারে লাইনের শুরুতে চলে গেছে। কিন্তু আপনি যখন হোম কি প্রেস করবেন তখন কার্সার এক লাফে একদম লাইনের শুরুতে চলে যাবে। দেখছেন কিনা? আমি আরেকটু সামান্য বড় করে দেই। ওকে ওকে, এতটা। এই যে তাহলে এন্ড কি চাপলে কার্সার লাইনের শেষে চলে যাবে, হোম কি চাপলে কার্সার একেবারে লাইনের শুরুতে চলে যাবে। আবার আমরা একটু কিবোর্ডে যাই, কিবোর্ডে গেলে দেখেন এই যে এখানে একটা সিটিআরএল কন্ট্রোল একটা কি আছে, এই পাশে আরেকটা কন্ট্রোল কি আছে, এই যে কন্ট্রোল কি আছে। এই কন্ট্রোল কি চেপে ধরে আপনি যদি হোম কি প্রেস করেন তাহলে কার্সার যেখানেই থাক না কেন আপনি চলে যাবেন আপনার পুরো ডকুমেন্টের একেবারে শুরুতেই। যে আমি কন্ট্রোল হোম চাপলাম, সরি, এই যে কন্ট্রোল আমি হোম চাপলাম একেবারে শুরুতে চলে আসলাম, কন্ট্রোল এন্ড চাপলাম একেবারে কার্সার শেষ মাথায় চলে যাবে। এখন এখানে যদি 100টা পেজও হয় কোনো সমস্যা নাই, কন্ট্রোল এন্ড চাপার সাথে সাথে আপনি চলে যাবেন 100 নাম্বার পেজের একেবারে শেষে, কন্ট্রোল হোম চাপার সাথে সাথে আপনি চলে যাবেন একেবারে 1 নাম্বার পেজের শুরুতে। দেন দেখি কি আছে আর, পেজ আপ পেজ ডাউন যেগুলো আমাদের বেশি দরকার এগুলোর সংখ্যা কি আমরা এখান থেকে টাইপ করতে পারি, অথবা এই যে এখানে সংখ্যা আছে এখান থেকেও টাইপ করতে পারি। এখানে আর তেমন গুরুত্বপূর্ণ কি, হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখেন আপনারা এই যে F1 থেকে শুরু করে এই যে F1 থেকে F12 এখানে 12টা কি আছে, এগুলোকে বলা হয় ফাংশন কি। এগুলোর সাথে কম্পিউটারের সফটওয়্যারের বা কম্পিউটারের ভিতরের কিছু যোগাযোগ আছে। আপনারা যদি এই কাজ এই কিগুলা ব্যবহার যদি না জানেন তাহলে আপনি এই কিগুলা ভুলেও প্রেস করার কোনো দরকার নেই, একেবারে না, কোনো দরকার নেই। আপনি যদি এই কিগুলা এই জীবনে কোনোদিনও আপনি একবারও প্রেস না করেন তাহলেও কোনো সমস্যা নেই, আপনি কম্পিউটার রিলেটেড সকল কাজ আপনি করে যেতে পারবেন। তো এগুলা অনেক সময় আমাদের কম্পিউটারের কিছু ফাংশনকে পরিবর্তন করে দেয় যদি আমরা কাজ না বুঝি আর কি। আর যারা আমরা বুঝি এগুলা সারা দিন রাইতে চাপতে থাকলেও আমার কম্পিউটারের কোনো সমস্যা হবে না, আমি আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে পারবো। কিন্তু আপনারা যারা মনে করেন র হ্যান্ড নতুন অথবা এই ফাংশন কিগুলোর ব্যবহার বোঝেন না, ধরেন আর কি, সবাই বোঝেন না আমি এটা বলছি না, মনে করেন আর কি কম্পিউটারের অনেক কাজ আছে আমিও বুঝি না, অনেক কাজ আছে, কম্পিউটার দিয়ে হয় না এরকম কাজ নাই, ঠিক আছে কি? তো এই ফাংশন কিগুলোর কাজ আমরা যারা বুঝবো না তারা এই কিগুলা কি ব্যবহার করার একেবারেই কোনো দরকার নাই। তো আমরা মোটামুটি আমাদের কিবোর্ডের কিছু কি সম্পর্কে ধারণা নিলাম যে কিগুলো আমাদের মোটামুটি এখন কাজে লাগবে। তো চলেন এই লেখাগুলো যদি আমরা লেখার স্টাইল পরিবর্তন করতে চাই, আমরা একদম 1 নাম্বার ক্লাসে বিভিন্ন ধরনের ফন্ট সেট আপ করছিলাম, যদি এই লেখাগুলোর স্টাইল পরিবর্তন করতে চাই বা ফন্ট পরিবর্তন করতে চাই আপনাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে বা ব্লক করতে হবে। অনেকে সিলেক্ট বলে আবার অনেকে ব্লক বলে। মনে করেন আপনি শুধু একটা শব্দকে আপনি ব্লক করবেন, আপনি এই শব্দটার উপরে ডাবল ক্লিক করেন, এই শব্দটা পুরো সিলেক্ট হয়ে গেছে। মনে করেন আপনি একটা পুরো লাইন আপনি কি করবেন, সিলেক্ট করবেন, পুরো একটা সেন্টেন্স, ওই সেন্টেন্সটার উপরে মাউস পয়েন্টার এনে কন্ট্রোল কি চেপে ধরে জাস্ট একটা ক্লিক করলে এই সেন্টেন্সটা যত বড় শুধুমাত্র ওই সেন্টেন্স টুকুই সিলেক্ট হবে। এই যে ফুল স্টপের এখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটা হচ্ছে একটা সেন্টেন্স। আপনি কন্ট্রোল কি চেপে ধরে এই সেন্টেন্সের যেখানেই ক্লিক করেন না কেন পুরো সেন্টেন্সটা কি হবে, সিলেক্ট হয়ে যাবে। আর যদি আপনি মনে করেন এই পুরো লাইনটা আপনি সিলেক্ট করতে চান, এই বাম পাশে কার্সার নেবেন, একটা ক্লিক করবেন, দেখেন সিলেক্ট হয়ে গেছে। এবার ক্লিক করে ধরে রেখে নিচের দিকে যান, অনেকগুলো অংশ সিলেক্ট হবে। যেই কোনো জায়গায় একটা ভিতরে ঢুকে খালি জায়গায় ক্লিক করে দেন, ডিসিলেক্ট হয়ে যাবে। এবার মনে করেন আপনি কোন একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট করতে চান, তাহলে মাউসের লেফট বাটন চেপে ধরে ডানে আপনি যতটুকু যাবেন সিলেক্ট হবে, নিচে যাবেন নিচে সিলেক্ট হবে, আপনি বামে যাবেন বামে সিলেক্ট হবে, উপরে যাবেন উপরে সিলেক্ট হবে, মাউসের লেফট বাটন চেপে ধরে রেখে। এবার মনে করেন আপনি এখান থেকে শুরু করে কি পর্যন্ত এতটুকু পর্যন্ত সিলেক্ট করতে চান, শুরুতে একটা ক্লিক করলেন, শিফট কি চেপে ধরলেন, এই মাথায় এসে আরেকটা ক্লিক করলেন, সিলেক্ট হয়ে গেছে। যে কোনো খালি জায়গায় ক্লিক করবেন, ডিসিলেক্ট হয়ে যাবে। আবার আমরা কি করতে পারি, আমি শিফট কির আরেকটা ব্যবহার কিন্তু অলরেডি বলে ফেলছি।
এবার শিফট কি অ্যারো কির একটা ব্যবহার বলবো। শিফট কি চেপে ধরে আপনি যদি রাইট অ্যারো কি চাপতে থাকেন, দেখেন রাইটে সিলেক্ট হচ্ছে। ডাউন অ্যারো কি চাপতে থাকলে ডাউনে সিলেক্ট হবে। আপ অ্যারো কি চাপতে থাকলে আপে সিলেক্ট হবে। লেফট অ্যারো কি চাপতে থাকলে লেফটে সিলেক্ট হবে। যে কোনো একটা অ্যারো কি চেপে দেবো, ডিসিলেক্ট হয়ে যাবে। তো আমরা সিলেক্ট করা বুঝলাম। এবার আমরা আমাদের এই ফন্ট পরিবর্তন করব। তো আমরা সিলেক্ট করতে হবে যতটুকু অংশের ফন্ট পরিবর্তন করতে চাই। সিলেক্ট করে এইটা হচ্ছে আমাদের ফন্ট, এই যে এখানে ক্যালিব্রি বডি লেখা আছে, এটা হচ্ছে আমাদের ফন্ট। আমরা এটা ড্রপ ডাউন কিতে ক্লিক করব। এখান থেকে যেই ফন্টটা আপনার দরকার, আপনি মনে করেন যে এটা আপনার চয়েস, বা যদি আপনার বায়ার আপনাকে কোন একটা ফন্টের রিকোয়ারমেন্ট দেয়, আপনি সেই ফন্টটা আগে থেকেই কি করতে হবে, ইনস্টল করে নিতে হবে। এটা আমরা অলরেডি 1 নম্বর ক্লাসে শিখে ফেলছি। তো দেন আপনি চাইলে এইভাবে করে পরিবর্তন করতে পারবেন। তবে আমরা যদি অফিসিয়ালি কোথাও কোনো একটা ডকুমেন্ট কি করি, সাবমিট করি, তাহলে খেয়াল রাখতে হবে ওখানে আমরা একটা ইংলিশ ফন্ট ব্যবহার করব যার নাম হচ্ছে টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান এই ফন্টটা, তাহলে আমরা একটু সিলেক্ট করি, বললাম এই যে এখানে আমরা যাব টাইমস নিউ রোমান। কোথায়, এই যে টাইমস নিউ রোমান। আমরা চেষ্টা করব টাইমস নিউ রোমানে ইংলিশে কোন একটা লেখা যদি কোথাও সাবমিট করি, টাইমস নিউ রোমানে লেখার জন্য। অথবা আপনি আপনার ইচ্ছে মতো পছন্দ মতো যে কোনো ফন্ট আপনি কি করতে পারেন, আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে লেখাগুলোর সাইজ আমরা বড় ছোট করব। সিলেক্ট করতে হবে, এই যে এটা হচ্ছে ফন্ট সাইজ। পাশের ড্রপ ডাউন পিসে ক্লিক করব, নিচের দিকে বিভিন্ন সাইজ আছে, যেমন 48, 48-এর পরে 72, 36-এর পরে 48। এখন আপনি চিন্তা করছেন যে এখানে 48 আছে, 72 আছে, মাঝখানের গুলো কই। যে আপনি হয়তো চিন্তা করতেছেন আপনার লেখার সাইজ আপনি 48, 72 না, আপনি 60 করবেন ধরে নিচ্ছি। তাহলে এখানে যেহেতু 60 নাই, তাহলে আপনি এই ঘরের ভিতরে ক্লিক করে এইটা মুছে দিয়ে ব্যাক স্পেস বা ডিলিট কি দিয়ে 60 লিখে আপনি এখানে 60 লিখবেন। 60 লিখে কিবোর্ড থেকে এন্টার কি, এই যে এন্টার কি বললাম অনেকগুলো কাজ, এন্টার কি চাপার সাথে সাথে আপনার লেখার স্টাইল ওই সাইজের হয়ে যাবে। অথবা আমরা এই যে এখানেও কি করতে পারি, আমাদের লেখার সাইজ বড় ছোট করতে পারি। এই যে এটা হচ্ছে ছোট হবে, এখানে হচ্ছে লেখার সাইজ বড় হবে। তবে আমরা টাইমস নিউ রোমানে লিখলে সব সময় আমরা যে সাইজ রাখার চেষ্টা করব সেটা হচ্ছে 12 থেকে 16, 12 থেকে 16 এইটা, এই সাইজে আমরা আমাদের লেখাগুলো রাখার চেষ্টা করব। দেন হচ্ছে আমাদের এই লেখার কালার যদি আমরা পরিবর্তন করতে চাই, আপনাকে সিলেক্ট করতে হবে যতটুকু অংশের কালার পরিবর্তন করতে চান। এটা হচ্ছে আমাদের ফন্ট কালার, এই যে এখানে এখন লাল কালার আছে, আপনি এখানে এটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনার এই লেখাগুলোর কালার লাল হয়ে যাবে। কিন্তু আপনি যদি কালার চয়েস করতে চান, সিলেক্ট করলাম, আমরা এটার পাশের ড্রপ ডাউন কিতে ক্লিক করবে, এখানে দেখেন অনেকগুলো কালার আছে। এখান থেকে যে কোনো একটা কালার আপনি আপনার পছন্দসই ব্যবহার করতে পারেন। মনে করেন এই কালার গুলো আপনার কি হচ্ছে না, পছন্দ হচ্ছে না, তাহলে আপনি মোর কালারে যাবেন। এই যে এখানে মোর কালারে আরো অনেক সুন্দর সুন্দর কালার আছে, যেটা আপনার ভালো লাগবে। যদি এইটাও ভালো না লাগে, আপনি কাস্টমে যান। কাস্টমে গিয়ে কাস্টম কালার মানে মিক্স কালার, আপনি এখানে যেই জায়গায় ক্লিক করবেন আপনার লেখাগুলা সেই কালার ধারণ করবে। এবার ওকে করে দিলাম, দেখেন আপনার লেখাগুলা কিন্তু ওই কালার ধারণ করলো। তবে আমরা মোস্ট অফ দা টাইম যেটা করব সেটা হচ্ছে আমরা ব্ল্যাক ব্যবহার করবো। ব্ল্যাক সিলেক্ট করলাম, সিলেক্ট করে নির্দিষ্ট অংশকে আমরা কি করব, ব্ল্যাক করে দেবো। এই যে গেলাম, এই যে অটোমেটিক কালার হচ্ছে ব্ল্যাক। অথবা আপনি এই যে এখানে ব্ল্যাকেও ক্লিক করতে পারেন, আপনার এই লেখাগুলো কি হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে। দেন হচ্ছে আপনারা এখানে দেখছেন একটা লাইন আমি লিখছি, কিন্তু বাকিগুলো আমার এখানে আমি কিভাবে যেন করে ফেলছি, এটাকে বলা হয় কপি পেস্ট করা। কিভাবে করলাম এখন আমরা করব, আসেন। এই যে এটাকে আমরা সিলেক্ট করব, ধরে নিচ্ছি লাল এই লেখাগুলোকে আমরা কপি পেস্ট করতে চাই। কপি মানে হচ্ছে নকল, হুবহু হুবহু একই লেখা এই জায়গায় আছে, আপনার এই লেখাটা অন্য জায়গায়ও কি থাকবে, কোনো ধরনের উইদাউট এনি চেঞ্জ। তো আমরা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর এটা হচ্ছে আমাদের কপি কমান্ড, আমরা এখানে কপি করব। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল কন্ট্রোল সি আমরা প্রেস করব। কপি করার পর এই লেখাগুলো আপনার কোথায় দরকার, আপনি সেখানে কার্সারটা নিয়ে যাবেন। মনে করেন এই লেখাগুলো শুরুতে এখানে দরকার, তাহলে আমরা এই যে এখানে পেস্ট, এই যে পেস্ট লেখা, আমরা এই পেস্ট বাটনে ক্লিক করতে পারি, পেস্ট হয়ে গেছে। অথবা মনে করেন যদি আপনার শেষে দরকার হয়, এই যে শেষে কিবোর্ড থেকে আপনি পেস্ট করতে পারেন, কন্ট্রোল V, এইটা হচ্ছে পেস্ট শর্টকাট কি। তবে আমরা প্র্যাকটিক্যাল লাইফে যখন কাজ করব আমাদেরকে খেয়াল রাখতে হবে
আমরা যত শর্টকাট কি গুলা ব্যবহার করতে পারি, যত শর্টকাট কি, তাহলে কপির শর্টকাট কি কি? কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করার পর কন্ট্রোল কি চেপে ধরে সি, এটা হয়ে গেছে কপি। আর পেস্ট কি? কন্ট্রোল চেপে ধরে ভি, এই যে পেস্ট হয়ে গেছে, অর্থাৎ একই লেখা বারবার অন্য জায়গায় দরকার। দেন হচ্ছে কাট এন্ড পেস্ট। আপনি যদি মনে করেন কোন একটা নির্দিষ্ট অংশ, মনে করেন এই লাল লেখাগুলো এখানে আপনি চান না, অন্য জায়গায় চান, কাট করে ফেলবেন, তাহলে সিলেক্ট করতে হবে, এই যে ক্যাচির মতো চিহ্ন আছে এখানে আমরা কাট করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স, কাট করে ফেললাম। এইবার এই লেখাটা কোথায় দরকার ধরে নিচ্ছি, এই লেখাটা এখানে মাঝখানে দরকার, তাহলে কার্সার রাখলাম, আমরা এখান থেকে পেস্ট করতে পারি, অথবা কন্ট্রোল ভি চেপেও কি করতে পারি, পেস্ট করতে পারি। আমাদের পেস্ট হয়ে গেছে। দেন হচ্ছে আমরা যদি এই লেখাকে বোল্ড করতে চাই, বোল্ড হয় কখন, মানে লেখাটা একটু, লেখার সাইজ বড় হবে না, কিন্তু দেখে মনে হবে লেখাটা যেন বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা মানে গাঢ় করে ফেলা, যেন চোখে পড়ে, আই ক্যাচিং করে ফেলা। তা আমরা সিলেক্ট করব যে অংশটুকু আমরা বোল্ড করতে চাই, সিলেক্ট করার পর এই যে এখানে বি তে ক্লিক করব। দেখেন, মনে হচ্ছে না এই লেখাটা অন্যগুলো লেখার চাইতে একটু মোটা এবং বড় হয়ে গেছে? আসলে এটা বড় হয় না, এটা একটু গাঢ় এবং মোটা হয়ে গেছে, যেন এটা চোখে পড়ে। আবার আমরা চাইলে কি করতে পারি, এই বোল্ডটা কিবোর্ড থেকে করতে পারি, কন্ট্রোল চেপে ধরে বি, তাইলে এটা বোল্ড হয়ে যাবে। যদি আপনি ক্যান্সেল করতে চান, সিলেক্ট করে এই যে এখানে বি তে ক্লিক করব, ক্যান্সেল হয়ে যাবে। অথবা এই বোল্ড অংশটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল বি চাপলেও কি হয়ে যাবে, বোল্ড ক্যান্সেল হয়ে যাবে। তা আমরা এইভাবে বোল্ড ইটালিক করতে পারি। আরো পদ্ধতি আছে, এগুলো আর বলছি না, মনে থাকবে না। দেন হচ্ছে আইটালিক, আমরা সিলেক্ট করব, এই সিলেক্ট করব, আইটালিক লেখাগুলো কি হয়, একটু ডানে হেলানো হয়ে যায়। সিলেক্ট করব, এই যে আইতে ক্লিক করব, আইটালিক হয়ে গেছে। অথবা কিবোর্ড থেকে সিলেক্ট করে কন্ট্রোল আই, কন্ট্রোল চেপে ধরে আই প্রেস করব, আইটালিক হয়ে যাবে। যদি আইটালিক ক্যান্সেল করতে চাই, সিলেক্ট করে আইতে ক্লিক করব, আইটালিক ক্যান্সেল হবে। অথবা অথবা আমরা এখানে সিলেক্ট করে পুনরায় কন্ট্রোল আই চাপবো, আইটালিক ক্যান্সেল হয়ে যাবে। দেন হচ্ছে যদি আন্ডারলাইন করতে চাই, নিচে দাগ দিতে চাই আর কি, সিলেক্ট করলাম, এই যে ইউতে ক্লিক করব, আন্ডারলাইন হবে। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ চাপবো, আন্ডারলাইন হয়ে যাবে। বাদ দিতে যদি চাই, সিলেক্ট করে এই যে ইউতে ক্লিক করলে চলে যাবে আন্ডারলাইন। বা আমরা কিবোর্ড থেকেও যদি কন্ট্রোল ইউ চাপি, পুনরায় আন্ডারলাইন চলে যাবে। তো এইভাবে আমরা বোল্ড ইটালিক আন্ডারলাইন করতে পারি। দেন হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যারা আমরা হালকা পাতলা হলেও পড়ালেখা করে আসছি, আমরা বীজগণিতের বিভিন্ন ফর্মুলা আমরা কি করছি, প্রতিনিয়ত ব্যবহার করছি। যেমন এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস, কত বীজগণিতের সূত্র আমরা কি করছি, ব্যবহার করছি, শিখে আসছি। এখন এই সূত্রগুলা লেখেটা কিভাবে, আমরা এখন সেটা দেখবো। মনে করেন আমরা লিখবো এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তাহলে এ প্লাস বি, ফার্স্ট ব্র্যাকেট শেষ করব। আচ্ছা, কিউব সূত্র লিখি, কিউব, তাহলে থ্রিটা লিখলাম, এখনো কিউব হয় নাই, আমরা একটু পরে বানাবো। এটা সূত্র কি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, মানে বি কিউব। ঠিক আছে, তাহলে আমরা কি করব এখন, এই যে 3 বা 2 এগুলোকে আমরা কি বানাবো, ঘাত বানাবো, ঘাত বা পাওয়ার বানাবো। হ্যাঁ, তাহলে কি করতে হবে, এই যে সিলেক্ট করতে হবে, থ্রিটা সিলেক্ট করলাম। এখন আলাদা আলাদা জায়গায় যদি আপনি সিলেক্ট করতে চান, আলাদা আলাদা জায়গায়, তাহলে একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে অন্য যে অংশ সিলেক্ট করতে চাই, মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা ডানে বামে টেনে কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। তো আমরা সিলেক্ট করলাম। এবার এই যে এই কমান্ডটা, এটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট ক্লিক করলাম, দেখেন সবগুলো এখন কি হয়ে গেছে, ঘাত বা শক্তি হয়ে গেছে, পাওয়ার হয়ে গেছে। আবার এগুলোকে সিলেক্ট করে পুনরায় আপনি যদি কি করেন, সুপার স্ক্রিপ্টে ক্লিক করেন, তাহলে এটা কি হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে, এই যে নর্মাল হয়ে গেছে। আমরা অনেকেই যারা বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট, কেমিস্ট্রি নিয়ে পড়ালেখা করেন, বা 9-10-এ যারা যারা পড়ালেখা করেন, অনেক রাসায়নিক সংকেত ওনাদেরকে লিখতে হয় বা পড়তে হয়, বুঝতে হয়। এই রাসায়নিক সংকেত গুলা কিভাবে লেখা হয়, যেমন ধরেন আমরা লিখবো H2SO4, সালফিউরিক অ্যাসিডের আমরা সংকেত লিখবো।
তাহলে আমরা এই 2টাকে সিলেক্ট করব, কন্ট্রোল চেপে ধরে 4টাকে সিলেক্ট করব, দেন সাবস্ক্রিপ্টে ক্লিক করবে। সাবস্ক্রিপ্টে ক্লিক করলাম, হয়ে গেছে। যদি নর্মাল অবস্থা আবার ফিরে আসতে চাই তাহলে পুনরায় সাবস্ক্রিপ্টে ক্লিক করলে এটা নর্মাল অবস্থায় চলে আসবে, অর্থাৎ সাবস্ক্রিপ্ট ক্যান্সেল হয়ে যাবে। এবার কোন একটা নির্দিষ্ট অংশ পেছনে আমরা যদি কি করতে চাই, ব্যাকগ্রাউন্ড দিতে চাই বা হাইলাইট করতে চাই, ওই অংশটুকু আমরা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এইটা হচ্ছে আমাদের টেক্সট হাইলাইটার। আমরা এখানে যাব, এই যে এখানে দিয়ে দিলাম, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে এই লেখাটা চোখে পড়ার জন্য। আবার যদি আপনি এটা তুলে দিতে চান তাহলে আপনি সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমরা এখানে গিয়ে নো কালারে ক্লিক করব, চলে যাবে। অথবা আমরা এটাকে আরেক জায়গা থেকে করতে পারি, এই জায়গা থেকে করলে এটাকে শেডিং বলে। সিলেক্ট করব আমরা, এই যে এটা হচ্ছে আমাদের শেডিং। পাশের ড্রপ ডাউন কিতে ক্লিক করবে, এখানে অনেকগুলো কালার আছে, যেই কালার চয়েসফুল বলে মনে হয় আমরা সেইটাতে ক্লিক করে দেব। কি হয়ে যাবে, ওই নির্দিষ্ট অংশের লেখার পেছনে শেডিং হয়ে যাবে। তুলে দিতে চাইলে সিলেক্ট করে পুনরায় আমরা শেডিং এর ড্রপ ডাউন কিতে যাব, নো কালার এটাতে ক্লিক করব, সব চলে যাবে। ওহো, কই যায় নাই তো, সিলেক্ট করলাম শেডিং, নো কালার, এই যে চলে গেছে। আমরা এইভাবে করে শেডিং দিতে পারি, আবার তুলেও দিতে পারি। আবার আমরা এবার করব বুলেটস এন্ড নাম্বার। আমরা যখন স্যারদের কাছ থেকে নোট আনি, বাজারে বিভিন্ন গাইড বই থাকে, ছোট ছোট পয়েন্টের আগে কিছু চিহ্ন থাকে যেগুলো দেখতে সুন্দর হয়, আমাদের লেখাকে আকর্ষণীয় করে তোলে, এগুলো হচ্ছে বুলেটস। আমরা এই যে এখানে বুলেটসে যাব, এখান থেকে ধরে নিচ্ছি এই চিহ্নটা আমরা দিলাম। এবার কিছু লিখবো, লিখার পর যখন এন্টার প্রেস করব, পরের লাইনে বুলেটস অটো চলে আসবে। এই যে অটো চলে আসতেছে, অটো চলে আসবে। এবার এই লেখাগুলাকে সিলেক্ট করে আপনি যদি তুলে দিতে চান বা পরিবর্তন করতে চান, সিলেক্ট করে পরিবর্তন করতে চাইলে পরিবর্তন করব, তুলে দিতে চাইলে আমরা এটাকে নো বা নান, নানে ক্লিক করে দেবো, চলে যাবে। বা মনে করেন এখন লিখলাম, এইবার আপনি এটাতে কি দিতে চান, নাম্বারিং করতে চান বা বুলেটস দিতে চান, সিলেক্ট করতে হবে। এই যে এখানে যাব, যেই বুলেটস আপনার চয়েস হয়, যেটা ভাল লাগে আমরা সেটা কি করে দেব, সিলেক্ট করে দেব। আবার নাম্বারিং করতে চাই যদি, সিলেক্ট করে আমরা এই যে এখানে নাম্বার আছে, নাম্বারিং করব, যেটা আমরা নাম্বারিং করতে চাই আমরা এই নাম্বারগুলো করে ফেলবো, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে না কেন, ওকে। এবার এখানে দেখেন 5, আমরা যখন এন্টার প্রেস করব 6 আসবে, এন্টার প্রেস করব 7 আসবে, এন্টার প্রেস করব 8 আসবে। এইভাবে আপনি চাইলে এগুলাকে কি করতে পারেন, পরিবর্তন করে অন্য নাম্বারিং স্টাইল আপনি করতে পারেন। এই যে এখানে 1 2 3 4 দেবেন, বা যেইভাবে আপনার পক্ষে সুন্দর হয় আপনি সেইভাবে ইউজ করবেন। 8 এন্টার প্রেস করলাম, 9 এন্টার প্রেস করলাম, 10। এটা হচ্ছে কি বুলেটস এন্ড নাম্বার। আমরা সিলেক্ট করলাম, এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, তুলে দিতে পারি। তারপরে হচ্ছে অ্যালাইনমেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অ্যালাইনমেন্ট হচ্ছে আমাদের কোন একটা প্যারাগ্রাফ বা কোন একটা অনুচ্ছেদের লেখাকে সুন্দরভাবে উপস্থাপন করে। স্বাভাবিকভাবে আমাদের লেফট অ্যালাইনমেন্ট দেওয়া থাকে, লেফট অ্যালাইনমেন্ট দেওয়া থাকলে হয় কি, লেফট অ্যালাইনমেন্ট দেওয়া থাকলে হয় কি, এই বাম পাশের লেখাগুলো দেখেন কত সুন্দর সমান হয়ে নিচের দিকে গেছে, কিন্তু ডান পাশের লেখাগুলো দেখেন সমান না এলোমেলো, একদম এলোমেলো। আমরা অনেক সময় কি করি, কোন একটা কম্পোজিশনের নাম আমরা কোথায় লিখি, বামে, মাঝখানে না ইয়েতে ডানে, আমরা মাঝখানেই বেশিরভাগ সময় লিখি। এই কাজগুলো আমরা কিভাবে করলাম, সেটাই হচ্ছে অ্যালাইনমেন্ট। স্বাভাবিক অবস্থা আমাদের অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইনমেন্ট দেওয়া থাকে, এতে বাম পাশ সমান থাকে, ডান পাশ এলোমেলো থাকে। আপনি যদি এই লেখাগুলাকে সেন্টারে আনতে চান তাহলে এই যে এখানে সেন্টার এলিমেন্ট দিবেন, বাম পাশ ডান পাশ থেকে লেখাগুলো মাঝখানে চলে আসবে। আপনি যদি রাইটে নিতে চান, এই রাইটে ক্লিক করলে দেখেন ডান পাশ এখন সমান হয়ে গেল, কিন্তু বাম পাশ এলোমেলো থাকলো। কিন্তু আপনি সব সময় আপনাকে চেষ্টা করতে হবে জাস্টিফাই অ্যালাইনমেন্ট ব্যবহার করে লেখার জন্য। জাস্টিফাই অ্যালাইনমেন্ট ব্যবহার করে লিখলে হবে কি, এই যে বাম পাশ এবং ডান পাশ লেখাগুলো সমান হয়ে নিচের দিকে যাবে, এতে পুরো লেখাটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় বলে মনে হবে। এই জন্য আমরা কি করব, এই জাস্টিফাই অ্যালাইনমেন্ট দেবো। আমরা এটা কিবোর্ড থেকে করতে পারি, কন্ট্রোল এল হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, কন্ট্রোল ই হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, কন্ট্রোল আর হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, এন্ড কন্ট্রোল জে এটা হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। মোটামুটি এখানে আর হ্যাঁ, আর হচ্ছে ফাইন্ড। ফাইন্ড হচ্ছে কোন একটা শব্দ আপনার এই ডকুমেন্টে, কোন একটা শব্দ আপনার এই ডকুমেন্টে আছে কিনা, যদি থাকে কোথায় কোথায় আছে, কতবার আছে, বা যদি না থাকে তাহলে আপনি মেসেজ কিভাবে করে পাবেন।
আপনি কি করে বুঝবেন? আমরা ফাইন্ড কমান্ডের মাধ্যমে সেটা করতে পারি, এখান থেকে ফাইন্ড কমান্ড করতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এফ। এবার এটা হচ্ছে নেভিগেশন প্যান। আমরা এই নেভিগেশন প্যানে লিখবো যেই শব্দটা খুঁজতে চাই। মনে করেন আমরা ডিওজি সাহেবকে খুঁজতে চাই, ডগ। দেখেন এটা লেখার সাথে সাথে যেখানে যেখানে ডগ শব্দটা আছে, দেখেন সব হাইলাইট হয়ে গেছে বা নিচে শেডিং হয়ে গেছে। আবার এই যে এখানে লেখছে এই 38 রেজাল্টস, তার মানে এই এখানে যে একটা পেজ, এই একটা পেজের ভিতরে ডগ শব্দটা 38 টাইমস আছে, 38 বার আছে এটা। ঠিক আছে, তো আমরা এইভাবে খুঁজে বের করতে পারি। এখন অন্য একটা শব্দ খুঁজি, দেখি। ডিআইডি মনে করেন আর কি, ডিট, এই শব্দটা আমি খুঁজতে চাই। তাহলে এই শব্দটা দেখেন লিখে দিচ্ছে নো মেসেজ, তার মানে এই ডকুমেন্টের মধ্যে ডিট নামক এই শব্দটা নাই, এটা বলে দিছে অলরেডি। তো আমরা এইভাবে কি করতে পারি, খুঁজতে পারি বা দেখতে পারি। দেন হচ্ছে রিপ্লেস, প্রতিস্থাপন করা। একটা শব্দকে বাদ দিয়ে ওই জায়গায় আরেকটা নতুন শব্দ যদি আপনি ইউজ করতে চান, তাহলে আমরা কোথায় যাবো, এই রিপ্লেসে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ। এবার এই ফাইন্ড হোয়াট এর ঘরে লিখবো আমরা যেই শব্দটা বাদ দিতে চাই। মনে করেন আমরা ডিওজি, ডগ, এই শব্দটা বাদ দিতে চাই। ডগের পরিবর্তে আমরা এখানে টাইগার লিখতে চাই, TIGER, টাইগার। আমরা প্রথমে একবার ফাইন নেক্সট করব, এই যে ডিওজি সাহেব সিলেক্ট হয়ে গেছে। রিপ্লেস যখন করব তখন এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। এইভাবে যতবার আমরা রিপ্লেসে ক্লিক করব ততবার একটা একটা করে চেঞ্জ হবে। আর রিপ্লেস অলে যখন ক্লিক করে দেব তখন পুরো ডকুমেন্টে কত জায়গায় এটা পরিবর্তন হলো, কতবার পরিবর্তন হলো সেটা শো করবে। যে এখানে লেখা আছে অল ডান, উই মেড 37 রিপ্লেসমেন্টস, যে 37টা জায়গায় এক ক্লিকের মাধ্যমে পরিবর্তন হয়ে গেছে। এখন এটা 37 না, যদি 37,000 থাকতো, 37 লাখ থাকতো, 1 সেকেন্ডের মধ্যে অর্থাৎ একটা ক্লিকের মধ্যেই এটা কি হয়ে যেত, পরিবর্তন হয়ে যেত। তো আমরা এইভাবে করে আমরা রিপ্লেস এবং ফাইন্ডটাকে ব্যবহার করতে পারি। চলেন আমরা ইনসার্ট কিতে যাই। ইনসার্টে হচ্ছে প্রথমেই আমরা একটা টেবল যদি তৈরি করতে চাই, একটা ছক তৈরি করতে চাই, বিভিন্ন প্রয়োজনে আমাদের ছক তৈরি করার দরকার পড়ে, বিভিন্ন বিভিন্ন প্রয়োজনে। তো আমরা যদি এই ছকটা এখানে তৈরি করতে চাই, যেখানে ছকটা তৈরি করবো আমরা কার্সার সেখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে এইটা হচ্ছে আমাদের সেই ছক বা টেবল। আমরা এখানে যাব, এই ডান দিকে যখন আসছি এগুলা তৈরি হচ্ছে কলাম, নিচের দিকে যখন যাচ্ছি এগুলা তৈরি হচ্ছে রো। অথবা আপনি এখানে এই যে ইনসার্ট ট্যাবলে আপনি ক্লিক করতে পারেন। ইনসার্ট ট্যাবলে ক্লিক করার পর নাম্বার অফ কলামস, অর্থাৎ আপনার ট্যাবলে আপনি কয়টা কলাম চান। মনে করেন আপনি 6টা কলাম চান, এই যে এখানে ক্লিক করলে আপনার কলাম সংখ্যা বাড়বে, এইটাতে ক্লিক করলে আপনার কলাম সংখ্যা কমবে। অথবা এই ঘরের ভিতরে ক্লিক করে ব্যাকস্পেস বা ডিলিট কি দিয়ে মুছে আপনি কতটা কলাম চান সেটা আপনি লিখে দিতে পারেন। এরপরে হচ্ছে রো, আপনার কয়টা দরকার, মনে করেন আমার 14টা রো দরকার। এবার যখন ওকে করে দেব তাহলে এই যে এখানে তৈরি হয়ে গেছে 6টা কলাম এবং 14টা রো নিয়ে একটা টেবল তৈরি হয়ে গেছে। এইবার আপনি এখানে যা লিখতে চান লিখতে পারেন। আপনি চাইলে টেবলের কলাম গুলাকে বড় ছোট করতে পারেন। মাউস পয়েন্টার এই টেবলের লাইনের উপরে আনলে এটা প্লাস চিহ্নের মতো হবে, এই অবস্থায় ক্লিক করে ধরে আপনি টেবলের এই কলাম গুলাকে প্রয়োজন অনুযায়ী আপনি বড় ছোট করে নিতে পারেন। মনে করেন টেবলের যদি কোন একটা নির্দিষ্ট রো বা কলাম আপনি ডিলিট করে দিতে চান, মনে করেন এই 1 নাম্বার কলামটা আমি এখানে বোঝার জন্য 1 দিলাম, এখানে 2 দিলাম। মনে করেন আপনি 1 নাম্বার রোটাকে ডিলিট করে দিতে চান, মানে এই পুরোটাকে আপনি ডিলিট করে দিতে চান। ইজিয়েস্ট প্রসেস হচ্ছে এই রোর যে কোনো জায়গায় আমরা কার্সার রাখবো, রেখে আমরা কোথায় যাব, এই লেআউটে যাব। লেআউটে গিয়ে যে ডিলিট রোজ, দেখেন চলে গেছে 1 নাম্বারটা। আমি আন্ডু দেই, কন্ট্রোল জেড, চলে আসবে। মনে করেন 2 নাম্বারটা আপনি ডিলিট করতে চান, তাহলে সিলেক্ট করে বা কার্সার রেখে আমরা কোথায় যাবো, যে ডিলিটে যাব, ডিলিট কলাম, সরি রো, ডিলিট রো, ওই ডিলিট রো, মুছে গেছে বা চলে গেছে। যদি আপনি কলাম ডিলিট করতে চান, কোন কলামটা ডিলিট করতে চান সেই কলামে কার্সার রেখে ডিলিটে যাব, দেন ডিলিট কলাম, চলে গেছে। পুরো টেবলটাই যদি ডিলিট করে দিতে চাই আমরা ডিলিটে যাব, ডিলিট টেবল, পুরো টেবলটা চলে যাবে। দেন হচ্ছে পিকচার। আমরা যদি এখানে কোনো কি ব্যবহার করতে চাই, পিকচার ব্যবহার করতে চাই, যেই ছবিটা আপনি ব্যবহার করবেন অবশ্যই ওই ছবিটা আপনার কম্পিউটারে আপনি আগে থেকে রেডি করে রাখতে হবে।
তো আমরা ধরে নিচ্ছি কোন একটা ছবি আপনি রেডি করে রাখছেন, আমরা এখন কি করব, ছবিটা এখানে বসাবো। কার্সার রাখলাম, ইনসার্টে যাব, পিকচারে যাব। পিকচারে যাওয়ার পর আপনার কম্পিউটারের যেখানে পিকচার আছে আপনি সেখানে চলে যাবেন। আমি এখানে আপনাদের জন্য কিছু পিকচার আগে থেকে রেডি করে রাখছি। কোথায় যেন, কোথায় কোথায় কোথায়, ও সরি, এখানে না, আহ এইটাতে অনলাইন, এখানে কিছু পিকচার আপনাদের জন্য রেডি করে রাখছি। এই যে হারবার আইটি ক্লাস, এখানে এই ইমেজ, এখানে অনেকগুলো পিকচার আছে। মনে করেন আপনি এই পিকচারটা ইউজ করতে চান, তাহলে পিকচারটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করবেন। এই যে পিকচারটা এখানে চলে আসছে। পিকচারটা চলে আসার পর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, এটাকে আমরা র্যাপ টেক্সট করতে হবে। তো সিলেক্ট করে, এইটা হচ্ছে র্যাপ টেক্সট। স্কোয়ারে ক্লিক করলে হবে কি, এই ছবিটার চতুর্দিক দিয়ে লেখাগুলো বর্গাকার আকারে আসবে। আবার র্যাপ টেক্সট করলে এই ছবিটা আপনি খুব ইজি যে কোনো দিকে মুভ করতে পারেন, বড় ছোট করতে পারেন। এই আমি এটাকে বড় ছোট করে দিলাম, এই যে ছোট করে দিলাম, এই ছোট করে দিলাম। কোথায় যাচ্ছি দেখি, হ্যাঁ এখানে যাচ্ছি। তাহলে দেখেন, এই ছবিটা স্কোয়ারে আমরা ক্লিক করলাম, এই জন্য এই লেখাগুলো বর্গাকার আকারে আসছে। এবার দেখি অন্য কিছু হয় কিনা। র্যাপ টেক্সট টাইটে যখন ক্লিক করব, দেখেন লেখাগুলো ছবিটাকে চতুর্দিক থেকে চেপে ধরছে। যে কোনো দিকে ইজি মুভও করা যাবে। আপনি চাইলে ছবিটাকে লেখার পেছনে নিতে পারেন। র্যাপ টেক্সটে গিয়ে এই যে বিহাইন্ড টেক্সট, এই যে বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে সামনে চলে আসবে। টপ বটম দিলে হবে কি, লেখাগুলা টপে বটমে ভাগ হয়ে যাবে। আবার আপনি চাইলে এই ছবিটাকে ডিলিটও করে দিতে পারেন, সিলেক্ট করে ডিলিট কি প্রেস করলে ছবিটা চলে যাবে। দেন হচ্ছে একটা শেফ, আপনি পিকচার অনলাইন থেকে নিতে পারেন, কিন্তু আমি অলওয়েজ অনলাইন থেকে পিকচার নেওয়াটাকে অ্যাভয়েড করি, কারণ এখানে অনেক সময় অনলাইন থেকে ভাইরাস আপনার কম্পিউটার অ্যাটাক করার সম্ভাবনা থাকে, এই জন্য আমরা অনলাইন থেকে পিকচার নেব না। আর শেপ, এখানে অনেকগুলো শেপ বা আকার আছে, এই শেপ বা আকারগুলো ব্যবহার করে আপনি সুন্দর সুন্দর ছবি আঁকতে পারেন। একইভাবে এই শেপগুলোর ভিতরে আপনি চাইলে লিখতে পারেন। যেমন মনে করেন আপনি এই শেপটা নিলেন বা এই শেপটা নিলেন, আপনি এখন এটার ভিতরে কিছু লিখতে চান, মাউসের লেফট বাটন চেপে ধরে এঁকে দিবেন, এই যে হয়ে গেছে। এবার আপনি এখানে কিছু লিখতে চান, রাইট বাটনে ক্লিক করতে হবে, রাইট বাটনে ক্লিক করে অ্যাড টেক্সট। এবার আপনি এখানে যা লিখার আপনি চাইলে লিখতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে না, এগুলো আপনি মুছে দেবেন, তাহলে আপনি চাইলে মুছে দিতে পারেন। এটার ভিতরের কালার আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। এই যে এখানে এই যে শেপ ফিল, এখানে যাব আমরা, যেই কালার আপনার দরকার সেই কালার এখান থেকে হয়ে যাবে, যেটা আপনার দরকার। আমি ধরে নিচ্ছি এই কালার দরকার। এবার এটার বাইরে একটা বর্ডার আছে, এই যে বাইরে, বাইরে এটাকে বলা হয় শেপ আউটলাইন। আমরা এই শেপ আউটলাইনে গিয়ে যদি কালার চাই আর কি করতে পারি। শেপ আউটলাইনটাকে আমরা একটু মোটা করতে পারি, শেপ আউটলাইনটাতে আমরা একটু হালকা পাতলা ডিজাইন করতে পারি, এই যে একটু ডিজাইন করতে পারি। হ্যাঁ, এই যে হয়ে গেল। আবার আপনি যদি মনে করেন যে না, শেপটের বাইরে দিয়ে ডিজাইন গুলো থাকবে, ভিতরে কোনো কালার থাকবে না, মনে করেন আর কি, তাহলে এখানে কার্সার রেখে আমরা কোথায়, যে শেপ ফিলে যাব, নো ফিল, চলে গেছে। এবার এখানে যদি আপনি লিখতে চান, তার আগে লেখার আগে আপনাকে এই যে টেক্সট কালার, আর ধরে নিচ্ছি আপনি ব্ল্যাক দেবেন, এই যে ব্ল্যাক সিলেক্ট করতে হবে। দেন আপনি যা লিখবেন এই শেপের ভিতরে লেখা হবে। প্রয়োজনে আপনি শেপটাকে কি করতে পারেন, বড় ছোট করতে পারেন। এই আপনি শেপটাকে প্রয়োজনে আর কি, আপনি চাইলে শেপটাকে বড় ছোট করতে পারেন, যে কোনো দিকে শেপটাকে আপনি মুভ করতে পারেন যদি দরকার পড়ে। আর কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করলে এই শেপটা চলে যাবে এখানে। আর তেমন, হ্যাঁ তেমন হচ্ছে হেডার। হেডার হচ্ছে কোন একটা ডকুমেন্টে আপনি যদি ধরেন 10টা 15টা 20টা পেজ আছে, হেডলাইন এই উপরে উপরে হেডে মাথার সাইড, পেজের মাথার সাইড, এখানে আপনি কোন একটা লেখা এক পেজে একবার লিখবেন, কিন্তু প্রত্যেকটা পেজে অটোমেটিক্যালি হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে কি, হেডার। মনে করেন আমি একটু এই পুরো লেখাগুলাকে একটু কপি করছি, সরি, এই পুরো লেখাগুলাকে কপি করলাম, দেন এগুলাকে আমি একটু পেস্ট করছি, মানে পেজ বাড়াচ্ছি। তো অলরেডি আমি প্রায় 7-8টা পেজ মনে হয় হয়ে গেছে। এবার আমরা কি করবো, হেডার দেবো। এই যে হেডার, হেডারে গেলাম, দেন এডিট হেডার, এডিট হেডারে যাব আমরা, এডিট হেডার। এবার এই যে হেডলাইনে
মনে করেন আমি লিখলাম HARBOUR হার্ভার্ড আইটি। তো এই লেখাগুলো আমরা সিলেক্ট করলাম, একটু বড় করে দিচ্ছি, এবার এটাকে ক্লোজ করে দেই। খেয়াল করে দেখেন হার্ভার্ড আইটি এই কথাটা আমি কয় পেজে কয়বার লিখছি। এই লেখাটা কিন্তু আমি একবার লিখছি, অথচ প্রত্যেকটা পেজে দেখেন, আপনি গিয়ে দেখেন, এই যে আমরা যাচ্ছি, হার্ভার্ড আইটি কথাটা আছে, প্রত্যেকটা পেজে কিন্তু এখন এই কথাটা আছে, এই লেখাটা আছে, অথচ কিন্তু এটা আমরা একবার লিখছি। এটা হচ্ছে হেডার। যদি আপনি এই হেডার মুছে দিতে চান, তাহলে আপনি আবার হেডারে যাবেন, রিমুভ হেডার, চলে গেছে। চাইলে আপনি ফুটার ইউজ করতে পারেন, মানে একেবারে নিচের অংশে, যে আপনি আপনার নামটা লিখে রাখলেন, মনে করেন আমি লিখলাম রিপন, এটাকে ডান পাশে নিয়ে যায় রাইট অ্যারো কি দিয়ে। তাহলে এই কথাটা আমি কয়বার লিখছি? একবার লিখছি, অথচ দেখেন এই পেজে আছে, তার উপরের পেজে আছে, অর্থাৎ প্রত্যেকটা পেজে এই নামটা এখানে ফুট, পায়ের অংশে অর্থাৎ নিচের অংশে আছে। তো যদি আমরা এই ফুটারটাও বাদ দিতে চাই, আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে ফুটারে যাব, রিমুভ ফুটার। দেন হচ্ছে পেজের নাম্বার, আপনি যদি পেজের নাম্বারিং করতে চান, এই পেজ নাম্বারে যাব, টপ অফ পেজ মানে পেজের উপরে নাম্বারিং হবে, বটম অফ পেজ মানে পেজের একেবারে নিচে নাম্বারিং হবে। আপনি যদি লেফটে চান তাহলে এটাতে ক্লিক করতে হবে, মাঝখানে চাইলে এখানে ক্লিক করতে হবে, রাইটে চাইলে এখানে। তো আমরা আপাতত মাঝখানে নেই। তাহলে দেখেন এই যে পেজ নাম্বার হয়ে গেছে। কই 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 কই, এই যে এটা হচ্ছে 8 নাম্বার পেজ, এই যে এটা এটা 8 নাম্বার পেজ, এটা হচ্ছে 7 নাম্বার পেজ, এটা হচ্ছে 6 নাম্বার পেজ। এইভাবে আপনি চাইলে পেজ নাম্বার ক্রিয়েট করতে পারেন যদি দরকার হয়। আপনি চাইলে আবার এই পেজ নাম্বারটাকে ডিলিট করে দিতে পারেন। এই পেজ নাম্বারে যাব, রিমুভ পেজ নাম্বার। দেন হচ্ছে টেক্সট বক্স, এটা একটা বক্স, যে বক্সের ভিতরে আমরা চাইলে কোন একটা লেখা লিখে বক্সটাকে যে কোনো দিকে মুভ করতে পারি। আমরা এখানে যাব, ক্লিক করলাম, এডিট, ড্র টেক্সট বক্স। তো আমরা ধরে নিচ্ছি এখানে একটা টেক্সট বক্স এঁকে ফেললাম, এবার কিছু লিখতে চাই, আমরা এখানে কিছু লিখলাম। এবার এই বক্সটাকে একটু বড় ছোট করে, প্রয়োজন অনুযায়ী আর কি, বড় বা ছোট করে, যেখানে এই বক্সটা সুন্দর করে রেখে দেওয়া যায়, আমরা সেখানে বক্সটা রেখে দিলাম লেখাগুলো সহ। আবার চাইলে আমরা এটাকে ডিলিট করতে পারি, লাইনের উপরে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট বা ব্যাক স্পেস কি প্রেস করলে কি হবে, যে এই বক্সটা মুছে যাবে। দেন হচ্ছে এখানে ওয়ার্ড আর্ট, যদি আমরা একটু ডিজাইন করে কিছু লিখতে চাই, মনে করেন আমরা একটু ডিজাইন করে কিছু লিখতে চাই, আমরা ওয়ার্ড আর্ট করব। এখানে মনে করেন কিছু একটা লিখবো, ইনসার্টে যাব, ওয়ার্ড আর্টে যাব, ধরে নিচ্ছি এটা আমরা সিলেক্ট করলাম। এবার বলছে ইউ টেক্সট হিয়ার, আমি ধরে নিচ্ছি আমার টেক্সট হিয়ার যেটা, সেটা আমি লিখে দিচ্ছি HARBOUR হার্ভার আইটি। এটা হচ্ছে মনে করেন আমি লিখতে চাই আর কি। এটাকে একটু নিচের দিকে ক্লিক করে ধরে নিয়ে আসি, ওই এটা। এবার এটাতে কিছু ইফেক্ট আছে, আমরা এই ইফেক্ট গুলো একটু ব্যবহার করার চেষ্টা করব। সিলেক্ট করতে হবে, তো দেন হচ্ছে কই, সিলেক্ট করার পরে ফরম্যাট, এই যে ইফেক্ট, এটা হচ্ছে ইফেক্ট। আমরা এখানে যাব, এটাতে আমরা চাইলে শ্যাডো ব্যবহার করতে পারি, এই যে শ্যাডো হচ্ছে, রিফ্লেকশন ব্যবহার করতে পারি, নিচের দিকে প্রতিফলনের মতো হচ্ছে, গ্লো বাইরে দিয়ে কালার করতে পারি, ভিজুয়াল এমবেস, এটা হচ্ছে কি আপনার গ্রাফিক্যাল কিছু ম্যাটার। আমরা এখানে যাই, দেন আপনি যদি লেখাটাকে এরকম বাঁকা করে চান, এই যে দেখেন লেখাটা বাঁকা হয়ে গেছে, মাঝখানে একটু চিকন করে দিলাম। আপনি এবার এটাকে কি করতে পারেন, বড় করতে পারেন আপনার চাহিদা অনুযায়ী। এখানে ক্লিক করে আপনি এটাকে ঘোরাতে পারেন, যে কোনো দিকে ঘোরাতে পারেন। আবার এটার ভিতরের যে লেখা আছে, লেখার কালার আপনি পরিবর্তন করতে পারেন। এই যে লেখাগুলো, কোথায় যাব আমরা, এই যে টেক্সট কালারে যাব, যেই কালার আপনার দরকার পড়ে, দেখেন ভিতরের কালার গুলো কি হচ্ছে, পরিবর্তন হয়ে গেছে। এটার বাইরে দিয়েও একটা কি আছে, আউটলাইন আছে, আপনি চাইলে আউটলাইনটাকেও পরিবর্তন করতে পারেন। এটা হচ্ছে টেক্সট আউটলাইন। এখান থেকে যেইটা আপনার দরকার, যেই কালার আপনার দরকার, আপনি চাইলে ওই কালারটা ইউজ করতে পারেন টেক্সটের লাইনে লাইনে। আবার আপনি চাইলে এটাকে ডিলিট করতে পারেন, এই টেক্সট বক্সের উপরে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট বা ব্যাক স্পেস কি প্রেস করলে ওয়ার্ড আর্ট চলে যাবে। দেন হচ্ছে ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপ হচ্ছে আমরা যারা মোটামুটি গল্পের বই আমরা পছন্দ করি বা পড়ি, দেখা যায় এই যে প্রথম অক্ষরটা 2-3টা লাইন ব্যাপী বড় হয়,
এটা আমরা দেখছি বিভিন্ন গল্পের বইতে, ম্যাগাজিন বইতে। তো আমরা সিলেক্ট করতে হবে, আমরা ইনসার্টে যাব, এই যে ড্রপ ক্যাপে যাব, দেন এই ড্রপ ক্যাপ অপশন, এগুলোর কোনোটাতে না, এই যে ড্রপ ক্যাপ অপশন, দেন আমরা এখানে ড্রপটে ক্লিক করব। ড্রপটে ক্লিক করার পরে যে লাইন্স টু ড্রপ, অর্থাৎ এটা কয় লাইন ব্যাপী ড্রপ হবে, মনে করেন আমরা এখানে 4 লিখে দিলাম, ওকে করলাম, অর্থাৎ এই অক্ষরটা 1 2 3 4 4 লাইন ব্যাপী বড় হচ্ছে। আবার মনে করেন আপনি 2 লাইন ব্যাপী বড় করতে চান, তাহলে ড্রপ ক্যাপ অপশনে গিয়ে এখানে আপনি 2 লিখে দেন, ওকে করে দেন, এই যে এটা 2 লাইন ব্যাপী বড় হয়ে গেছে। এইভাবে আমরা কি করতে পারি, ড্রপ ক্যাপ করতে পারি। আবার বাদ দিতে পারি, নান লিখে আমরা বাদ দিতে পারি। এখানে আর তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই। যদি ডেট এন্ড টাইম, আপনি আজকের ডেট এন্ড টাইম যদি ব্যবহার করতে চান করতে পারেন। এই যে ডেট এন্ড টাইম, যে ডেট এন্ড টাইমটা আপনার দরকার সিলেক্ট করে ওকে করে দেবো। এই যে ডেট এন্ড টাইম চলে আসছে। আপনি চাইলে ভগ্নাংশ লিখতে পারেন, ভগ্নাংশ, যে 2/5 এই ধরনের কোনো ভগ্নাংশ। অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে মাইক্রোসফট ইকুয়েশন 3.0, দেন ওকেতে ক্লিক করব। এবার এখানে আমাদের একটা ইকুয়েশন টুলবার আসবে। হ্যাঁ, এই যে চলে আসছে ইকুয়েশন টুলবার আমাদের চলে আসছে। মনে করেন আপনি 2/5 লিখতে চান, তাহলে 2 পূর্ণ সংখ্যা আমরা লিখলাম। 5/2 লেখার জন্য ভগ্নাংশে যাবো, এই যে এখানে ভগ্নাংশ, এই যে ভগ্নাংশতে যাব। 5/2 মানে 2/5। এবার রাইট অ্যারো কি প্রেস করব, রাইটে চলে আসলাম। আপনি যদি গুণ ভাগ করতে চান, মনে করেন আর কি এখানে চিহ্ন ইউজ করতে চান, তাহলে এখানে যাব আমরা, এই যে গুণ। এইবার এখানে আপনি আপনার প্রয়োজনে কোন একটা ভগ্নাংশ দিতে পারেন, ভাগ দিয়ে কোন একটা ভগ্নাংশ দিতে পারেন, যোগ বিয়োগ ইউজ করতে পারেন। তো আমি আর সামনের দিকে যাচ্ছি না, লেখা শেষ। বাইরে আমরা একটা কি করবো, একটা ক্লিক করে দেব, আমাদের ভগ্নাংশটা লিখা হয়ে যাবে। আর তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই। আমরা ডিজাইনে যাব, ডিজাইন, হ্যাঁ ডিজাইনে যাব। ডিজাইনের প্রথমে হচ্ছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক হচ্ছে জলছাপ দেওয়া। এটার মানে হচ্ছে আমরা যখন স্যারদের কাছ থেকে বিভিন্ন নোটফুট আনি, তখন দেখা যায় যে এই শীটটা দেয় স্যাররা, লেখার পেছনে বা নোটের নোটের লেখার পেছনে স্যারদের কোচিং এর নাম থাকে, বা স্যারের ফোন নাম্বার থাকে, বা নাম থাকে। এইগুলা কেন দিয়ে দেওয়া হয়, যেন স্যারের এই শীটটা বা কোচিং সেন্টারের এই শীটটা অন্য কোনো একটা ব্যক্তি বা কোচিং সেন্টারের নামে কেউ ফটোকপি করে নিয়ে যেতে না পারে। এখন কেউ যদি মনে করেন পেছনে ওয়াটারমার্ক দেওয়া আছে, কেউ এই শীটটাকে ফটোকপি করে নেয়, তাহলে নিলেও কার নাম যাচ্ছে, যে সেন্টার বা যিনি তৈরি করছেন তার নামেই যাচ্ছে। তো এইটা আমরা হচ্ছে ওয়াটারমার্ক কিভাবে করব, আমরা জলছাপ ওয়াটারমার্কে যাব। ওয়াটারমার্কে গিয়ে যে কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পর একটা বক্স আসবে। আসতেছে না, একটু আপনারা হোল্ড করেন, এই চলে আসছে। এবারে টেক্সট ওয়াটারমার্কে যাব। টেক্সট ওয়াটারমার্কে গিয়ে যে টেক্সট লেখা, তার ডান পাশের এই ঘরের লেখাটা মুছে দেব। মুছে দিয়ে মনে করেন আমি লিখলাম HARBOUR IT, হারবার আইটি। দেন এটা আপনি ফন্ট দিতে পারেন আপনার কাছে যে ফন্টটা ভাল লাগে। সাইজ সবসময় অটো থাকবে, এখানে বিভিন্ন সাইজ আছে, কিন্তু আপনি অটো দিবেন। দেন এটা কালার, আপনি কালার পরিবর্তন করতে পারেন আপনার যে কালার দরকার পড়ে। এই যে সেমি ট্রান্সপারেন্টে চেক দেওয়া আছে, অলওয়েজ সেমি ট্রান্সপারেন্টে চেক থাকতে হবে, তা না হলে পেছনের কালারটা এমন গাঢ় হবে আপনি উপরের লেখাগুলো বুঝতে পারবেন না। তো এই যে সেমি ট্রান্সপারেন্টে চেক থাকবে। তুলতে চাইলে জাস্ট ক্লিক করব, চলে যাবে, আবার দেব। ডায়াগোনাল হচ্ছে লেখাটা এরকম কোনাকুনি হবে, হরিজন্টাল হচ্ছে এরকম সোজা হবে, তবে আমরা বেশিরভাগ সময় ডায়াগোনালটাই ব্যবহার করি। সিলেক্ট করে ওকে করে দেব। এই যে হারবার আইটি কথাটা আমি লিখলাম, দেখেন প্রত্যেক পেজে এই লেখাটা। আমি কি অটো দিলাম না একটা সাইজ দিলাম, একটু দেখি তো। সরি, আমি একটা সাইজ দিয়ে রাখছি, কিন্তু আমরা অটো দিব, এই যে অটো। এবার ওকে করে দিলাম, তাহলে দেখেন এটা কত বড় হয়ে গেছে। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অটো অটো রাখবো আমরা। এই যে দেখেন পেছনে জলছাপ হয়ে গেছে, একবার লিখছি কিন্তু এটা প্রত্যেক পেজে হয়ে গেছে, প্রত্যেক পেজে। যদি আপনি তুলে দিতে চান, ওয়াটারমার্কে যাবো, এই যে রিমুভ ওয়াটারমার্ক, এটা চলে গেছে। পেজ কালার, আপনি যদি পেজটাকে কালার করতে চান, পেজটা কিন্তু আপনি জাস্ট কালার দেখবেন, কিন্তু প্রিন্ট করার সময় পেজটা কালার প্রিন্ট হবে না, বাট লেখাগুলো কালার প্রিন্ট হবে।
মনে করেন আমরা এই কালারটা ইউজ করতে চাই, তাহলে দেখেন প্রত্যেকটা পেজ কিন্তু এই কালার হয়ে গেছে। বাট আপনি যখন প্রিন্টে যাবেন পেজটা কালার হবে না, কিন্তু লেখাগুলো যেই কালার আছে সেই কালার প্রিন্ট হবে। আপনি যদি পেজের কালার তুলে দিতে চান, এই যে নো কালার চলে গেছে। দেন পেজ বর্ডার, আমরা পেজের বাইরের দিকে যদি কোনো বর্ডার ইউজ করতে চাই, এখানে অনেকগুলো বর্ডার আছে, যে কোনো একটা বর্ডার দিয়ে আপনি এখান থেকে কালার করতে পারেন। যদি বর্ডারের আপনি কালার চান, বর্ডারটাকে আপনি এই যে এখানে চিকন করতে পারেন, মোটা করতে পারেন আপনার ইচ্ছে মতো। এই যে দেন আমরা এটাকে ওকে করে দিলাম। প্রত্যেক পেজে এই বর্ডারটা হয়ে গেছে, প্রত্যেক পেজে। এখন মনে করেন এই বর্ডারটা আপনার পছন্দ হচ্ছে না, আমারও পছন্দ হচ্ছে না মনে করছি আর কি। এই যে নানে ক্লিক করব, দেন কিবোর্ড থেকে অ্যারো কি চেপে চেপে আমরা নিচের দিকে যাব। এখানে অনেক সুন্দর সুন্দর কি আছে, আপনার বর্ডার আছে, অনেক সুন্দর সুন্দর বর্ডার। আমরা ধরে নিচ্ছি কোন বর্ডারটা পছন্দ হচ্ছে। আচ্ছা, ধরে নিচ্ছি এটা পছন্দ হলো, বা এটা ধরে নিচ্ছি এটা পছন্দ হলো। এবার যখন ওকে করে দেব, প্রত্যেক পেজে এই বর্ডারটা কিন্তু হয়ে গেছে, এবং এই বর্ডারটা যেই কালার আছে, আপনি যখন প্রিন্ট করবেন, আপনার প্রিন্টার যদি কালার প্রিন্টার হয়, তাহলে এইটা হুবহু করে প্রিন্ট হবে। বর্ডার তুলে দিতে চাইলে আমরা পেজ বর্ডারে যাব, নানে যাব, ওকে করে দেব, বর্ডার চলে গেছে। এখানে আর তেমন কিছু নাই। পেজ লেআউট, পেজ লেআউটে হচ্ছে পেজ সেটআপ। আমরা পেজ সেটআপ করব। পেজ সেটআপ মানে হচ্ছে এই যে লেখাগুলো আমরা লিখছি, এগুলো তো প্রিন্ট করতে হবে। কোন পেপারে আমরা প্রিন্ট করব? বাজারে 3 সাইজের পেপার পাওয়া যায়। A4 লেটার লিগ্যাল, তিনোটার কিন্তু আবার আলাদা আলাদা মাপ আছে। যেমন A4 যেটা, সেটার পাশে হচ্ছে 8.27 ইঞ্চি, লম্বায় হচ্ছে 11.69 ইঞ্চি। যেটা আপনার লেটার, সেটার পাশে হচ্ছে 8.5 ইঞ্চি, লম্বায় হচ্ছে 11 ইঞ্চি। আরেকটা পেপার আছে লিগ্যাল, এটার পাশে 8.5 ইঞ্চি, লম্বায় 14 ইঞ্চি। এই তিনটা পেপারেই কিন্তু আমরা বেশি ব্যবহার করি। এখন এই তিনটা পেপারের মাপ সেট করাটা হচ্ছে কি পেজ সেটআপ। এখন পেজের বামে উপরে নিচে কতটুকু অংশ আপনি খালি রাখবেন, ওইটা হচ্ছে মার্জিন। পেজটাকে আপনি কি লম্বালম্বি প্রিন্ট করবেন না আড়াআড়ি প্রিন্ট করবেন, এটা হচ্ছে ওরিয়েন্টেশন। আমরা এখান থেকে যে মার্জিন কতটুকু দরকার, এক 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 ইঞ্চি 1 ইঞ্চি চতুর্দিকে খালি রাখবো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো আমরা চাইলে কমাতে পারি ওরিয়েন্টেশন। এখন পেজটা লম্বালম্বি আছে, আপনি চাইলে ল্যান্ডস্কেপ করতে পারেন, অর্থাৎ আমরা পেজটাকে আড়াআড়ি প্রিন্ট করতে পারি। এটা হচ্ছে পেপার সাইজ, কোন সাইজের পেপারে আমরা প্রিন্ট করতে পারি। তো এত কিছুর দরকার না, আমরা এখানে ক্লিক করলে একসাথে সবকিছু পেয়ে যাব। যেমন এই যে মার্জিন, আপনি চাইলে টপে 1/2 ইঞ্চি খালি রাখতে পারেন, বটমে আপনি 1/2 ইঞ্চি খালি রাখতে পারেন। যদি না লিখতে করেন, এখানে যদি না বোঝেন, কিবোর্ড থেকে লিখে দেন কন্ট্রোল 0.5, এই যে 0.5 মানে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি চতুর্দিকে খালি রাখছি আর কি। দেন আমরা পোর্ট্রেট করতে পারি। দেন আমরা পেপারে যাব, পেপার কোন সাইজের পেপার আমরা ব্যবহার করতে পারি। এই যে লিগ্যাল লেটার, এর নিচের দিকে যাব, A4 আসবে, এই যে A4 ধরে নিচ্ছি এটা ইউজ করব, ওকে করে দিলাম, আমাদের পেজের সেট আপ হয়ে গেছে। এখন মনে করেন আপনি এমন একটা পেজে প্রিন্ট করতে চান, ওই পেজটা A4 লেটার লিগ্যাল কোনোটাই না। তাহলে আপনাকে কি করতে হবে, পেজ সেটআপে গিয়ে আপনাকে এই পেপারের থেকে আপনার ওই পেজটাকে এনসি স্কেল দিয়ে আপনাকে মাপতে হবে। এটার পাশে কতটুকু, লম্বায় কতটুকু। আমি ধরে নিচ্ছি পাশে হচ্ছে 6 ইঞ্চি, লম্বায় হচ্ছে, ধরে নিচ্ছি লম্বায় হচ্ছে 11 ইঞ্চি, না ধরি 9 ইঞ্চি, ধরে নিচ্ছি 9 ইঞ্চি। এবার যখন ওকে করে দেব, তাহলে আপনার পেজটা দেখেন আরো অনেক ছোট হয়ে গেছে, অর্থাৎ আপনার পেজের সেটআপ যতটুকু ততটুকু অনুযায়ী হয়ে গেছে। আমরা আন্ডু দিয়ে পূর্বের পেজ সেটআপে ফিরে যাচ্ছে। ওকে, পেজ লেআউট এখানে আর, হ্যাঁ এখানে আর আছে হালকা একটু কলাম আছে। আমরা যদি কোন একটা নির্দিষ্ট অংশকে 2টা কলাম 3টা কলামে যদি লিখতে চাই, আমরা ধরে নিচ্ছি এটাকে, এই পুরো কলামটাকে, সরি প্যারাগ্রাফটাকে আমরা কলামে ভাগ করব। এই যে কলামে যাব, 2 কলামে যখন ক্লিক করব, তখন লেখাগুলা এরকম 2 ভাগ হয়ে যাবে, এই যে 2 ভাগ হয়ে যাবে। যদি আপনি 3 কলামে ক্লিক করেন, তাহলে লেখাগুলো এরকম 3টা ভাগ হয়ে যাবে। এই লেখাগুলোর মাঝখানে, অর্থাৎ যে ফাঁকা স্থান, এখানে যদি আপনি একটা দাগ চান, তাহলে আপনি কোথায় যেতে হবে, এখানে গিয়ে মোড়ে গিয়ে এই যে এখানে লাইন বিটুইন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেব, ওকে করে দেব। মাঝখান দিয়ে একটা একটা লাইন তৈরি হয়ে যাবে, এই একটা একটা লাইন তৈরি হয়ে যাবে। যদি আপনি এটা তুলে দিতে চান, কলামে যাব, 1 কলামে ক্লিক করব, সব উঠে যাবে। আমরা একেবারে শেষ দিকে চলে আসছি।
রেফারেন্স মেইলিংস, এটাতে কিছু নাই, রিভিউতে ছোট্ট একটু কাজ আছে, স্পেলিং অ্যান্ড গ্রামার, স্পেলিং অ্যান্ড গ্রামার। এই যে আমরা এগুলা টাইপ করছি, এখানে আমরা টাইপ করতে গেলে অবশ্যই আমাদের টাইপিং এ কি হবে, ভুল হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা এই ভুল শব্দগুলা কি করে সঠিক করবো? এখন আর একটা কথা হচ্ছে, এটা ভুল হলো কিনা আমি বা কি করে বুঝবো? যেমন ধরেন আমি একটা শব্দ লিখলাম TEACHAR, আমি যখন স্পেস দিলাম তখন দেখেন নিচে একটা লাল দাগ এসছে। এই লাল দাগ আসার অর্থ হচ্ছে এই শব্দটা বানানে ভুল। যখনই দেখবেন কোন একটা লেখার নিচে লাল দাগ আছে, আপনাকে বুঝতে হবে যে এখানে ভুল আছে। আর যদি কারেকশন করতে চান, ভুল শব্দটার উপরে মাউসের রাইট বাটনে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে এখানে দেখেন সঠিক শব্দটা চলে আসছে, ক্লিক করলাম, সঠিক শব্দটা চলে আসছে। এখন নিচে আবার নীল দাগ আসছে, কখনো কখনো নীল দাগ আসে, কখনো কখনো সবুজ দাগ আসে। এটা হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক। টি ক্যাপিটাল লেটার হওয়ার কথা গ্রামাটিক্যালি, এই যে দেখেন টি ক্যাপিটাল লেটার হয়ে গেছে। এবার বাইরে ক্লিক করে দিলাম, এটা আর কখনো ভুল হবে না। তাহলে লাল দাগ আসলে বুঝবো স্পেলিং মিস্টেক, আর এ বড় যদি সবুজ দাগ বা নীল দাগ আসে তাহলে বুঝবো গ্রামাটিক্যাল মিস্টেক। আমরা কিভাবে কারেকশন করব সেটা আমরা দেখলাম। মনে করেন আপনি কোন একটা শব্দের সমার্থক শব্দ খুঁজতে চান, সিমিলার ওয়ার্ড, সিনোনিম আপনি খুঁজতে চান, তাহলে আপনি কিভাবে খুঁজবেন? এর টিচার শব্দটা সমার্থক শব্দ যদি খুঁজতে চাই, রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করার পরে যে সিনোনিমস, এখান থেকে কোন একটা শব্দ, মনে করেন এই টিচারের পরিবর্তে আপনি এখান থেকে কোচ এই শব্দটা নিতে চান, জাস্ট আপনি ক্লিক করলেন, এই যে কোচ শব্দটা চলে গেছে। আমরা এইভাবে করে কি করতে পারি, কোন একটা শব্দের পরিবর্তন করতে পারি। আর তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই, ছোট্ট একটু কাজ আছে এখানে। এটা হচ্ছে ছোট্ট কাজ হচ্ছে রেস্ট্রিক্ট এডিটিং। এটা হচ্ছে আপনার এই ডকুমেন্টটা কেউ আপনার অ্যাবসেন্সে সে খুলবে, দেখবে আপনি কি লিখছেন, বাট সে আপনার এই ডকুমেন্টে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, মনে করেন আপনি কেউ একজন এসে আপনার ডকুমেন্টের এই লেখাটা মুছে দিয়ে গেছে, মুছে দিয়ে গেছে যে কোনো ভাবে হোক, এটা কি আপনি মেনে নিতে পারবেন? এটা কিন্তু আপনি মেনে নিতে পারবেন না, কারণ আপনি কাজটা করে গেছেন। এখন দুষ্ট লোক সে তো একটু দুষ্টামি করবে, মনে করেন আর কি। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে আবার সেই রকম ভাবে সতর্ক থাকতে হবে। তাহলে আপনার ডকুমেন্টটাকে আপনি এমন একটা কারবার করে দিবেন, সে খালি এটা দেখে দেখে খুশি হবে, কিন্তু সে কোনো ধরনের পরিবর্তন করতে পারবে না। এটাকে প্রোটেক্ট ডকুমেন্টও বলা হয়। আমরা এই যে রেস্ট্রিক্ট এডিটিং এ যাব, এই যে 2 নাম্বার অপশনে ক্লিক করলে 3 নাম্বার অপশন অ্যাক্টিভ হবে। এই 2 নাম্বারে ক্লিক করলাম, 3 নাম্বার অ্যাক্টিভ হলো। এখানে ইয়েস স্টার্ট ইনফোর্সিং প্রোটেকশন, এটাতে আমরা একটা ক্লিক করব। এখানে বলছে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য, আমি মনে করেন 123 পাসওয়ার্ড দিলাম। এবার নিচে এখানে একই পাসওয়ার্ড কনফার্ম করবেন, 123 কনফার্ম করতে হবে। তবে অনেকেই খুব মানে কৌতূহল বশত অনেকে এমন কঠিন পাসওয়ার্ড দেয়, দেখা যায় সে কিছুক্ষণ পরে ভুলে গেছে। এরকম যদি কঠিন কোনো পাসওয়ার্ড আপনি দেন, তাহলে খেয়াল রাখতে হবে আপনি পাসওয়ার্ড ভুলে যাওয়ার সাথে সাথে এই ফাইলটার কথাও ভুলে যেতে হবে। মানে এই ফাইলটা দিয়ে আপনি আর কোনো কিছু করতে পারবেন না, কোনো পরিবর্তন হবে না। তা আমি ওকে করে দিলাম। এবার দেখেন, মনে করেন আপনি এখানে কোনো কিছু লিখতে চাই, মুছতে চাই, কালার পরিবর্তন করতে চাই, সিলেক্ট করলাম, হোমে যাই, দেখেন সব ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, চাপস হয়ে গেছে, মানে কোনোটা এখন আর কাজ করবে না। ধরেন আমি এটাকে মুছতে চাই, এই যে আমি ব্যাক স্পেস দিয়ে মোছার চেষ্টা করছি, মোছা যাচ্ছে না, যাবে না। তাইলে আপনার যেন ডকুমেন্টের ক্ষতি না হয়, তাহলে আপনি এরকম একটা প্রোটেকশন দিয়ে রাখতে পারেন। এখন আপনি মনে করেন পরের দিন কাজ করবেন, তাহলে আপনাকে প্রোটেকশন স্টপ করতে হবে, স্টপ প্রোটেকশন। তাহলে যেই পাসওয়ার্ড দিয়ে আমরা প্রোটেক্ট করছি, একই পাসওয়ার্ড দিয়ে আমরা এটাকে আনপ্রোটেক্ট করে এই সিলেক্ট করে, এইবার দেখেন সব কিন্তু অ্যাক্টিভ। এই যে আপনি বোল্ড করতে চান বোল্ড, আপনি এই কালার করতে চান কালার, সব কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে, একদম সব। তো এখানে আর আমাদের মোটামুটি তেমন কিছু নাই, আমরা একেবারে শেষ দিকে চলে আসছি। আমরা এবার শুধু একটু বাংলাটা দেখব, আমরা একটু বাংলাটা দেখব, তারপরে আমরা অনলাইনে গিয়ে দেখবো যে আসলে আমরা কতটুকু ভালো টাইপ করতে পারি। এখন যদি আপনি বাংলা টাইপ করতে চান, যেখান থেকে আপনি বাংলা টাইপ করতে চান সেখানে কার্সারটা নিয়ে যাবেন। আপনার কম্পিউটার আপনি 2টা সফটওয়্যার ব্যবহার করে বাংলা আপনি লিখতে পারেন, একটা হচ্ছে অভ্র আর একটা হচ্ছে বিজয়। কিন্তু বিজয় যে সফটওয়্যারটা সেটা অফিসিয়ালি সব সময়
গ্রহণযোগ্যতা আছে, কিন্তু অভ্র অভ্র যেটা সেটার কিন্তু সব জায়গায় গ্রহণযোগ্যতা নাই। তো আমরা এখানে বিজয়টাই দেখবো, আমি অভ্রটা দেখাবো না। তাহলে আপনার কম্পিউটারে বিজয় সফটওয়্যারটা আগে থেকে থাকতে হবে, এবং বিজয় সফটওয়্যার রিলেটেড যে ফন্ট গুলো আছে সেই ফন্ট গুলো আপনার এখানে থাকতে হবে। দেন যেখানে আমরা টাইপ করতে চাই বাংলা, সেখানে কার্সারটা নিয়ে যাব। এবার এই যে এখান থেকে আমরা যে কোনো একটা বাংলা ফন্ট চয়েস করব, যে কোনো বাংলা ফন্ট। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই ফন্টটা ব্যবহার করব, এটার নাম হচ্ছে সুতন্নি এমজে। সুতন্নি এমজে। এটা লিখার পর আপনার কিবোর্ড থেকে, আপনার এই যে কিবোর্ড, এই কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার, এই যে কন্ট্রোল এবং অল্টার একসাথে চেপে ধরে একবার এই যে বাংলাদেশ লিখতে যে বি, এই বিটা আমরা প্রেস করব। তাহলে আমরা এই সূত্র নিয়ম যে আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ধরে বাংলাদেশের বি টাইপ করলাম। এবার যে টাইপ করে আপনি দেখবেন ক আসে কিনা। যদি যে টাইপ করে দেখেন যে ক আসে, তাহলে বুঝতে হবে যে আপনার টাইপিংটা কি আছে, ঠিক আছে। আর এই দেখেন এই যে নামক কিতে কি আছে, কস, এই যে এই জন্য আমরা যেটা ব্যবহার করে দেখব। আমরা ধরে নিচ্ছি আমাদের কিবোর্ড সব ঠিক আছে। এবার আমরা কি করব, আমাদের যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে, আমরা এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলা লিখতে চাই। তাহলে যদি আপনি স্বরবর্ণ স্বরেও লিখতে চান, তাহলে শিফট চেপে ধরে এফ টাইপ করতে হবে, স্বরেও হয়ে যাবে। আর স্বরে আ যদি আপনি টাইপ করতে চান, জি চেপে একবার দেন এফ লিখবো, স্বরে আ হয়ে যাবে, অর্থাৎ জি এফ স্বরে আ। জি ডি রস্বই, জি চেপে ছেড়ে দিয়ে শিফট ডি দীর্ঘই, জি চেপে ছেড়ে দিয়ে এস রস্ব, জি চেপে ছেড়ে দিয়ে শিফট এস দীর্ঘ, দেন জি এ রি, দেন জি সি এ, জি শিফট সি ওই, এক্স ও, জি শিফট এক্স ও, শিফট জি দাড়ি। দেখেন তো, মনে তো হয় না যে আমাদের এগুলো ছাড়া আর কোনো স্বরবর্ণ আছে? নাই, এগুলো ছাড়া আর কোনো স্বরবর্ণ আমাদের আপাতত নাই। আমি এগুলোকে আরেকবার টাইপ করার চেষ্টা করছি। শিফট এফ স্বরেয়, জি এফ স্বরেয়া, জি ডি রস্বই, জি শিফট ডি দীর্ঘই, জি এস রস্বৌ, জি শিফট এস দীর্ঘ, জি এ রি, জি সি এ, জি শিফট সি ওই, এক্স ও, জি শিফট এক্স ও, শিফট জি দাঁড়ি। তাহলে দেখেন আমরা স্বরবর্ণগুলা কিন্তু লেখা হয়ে গেছে। আপনারা অনেকে মনে মনে ভাবতে পারেন যে আচ্ছা, এরকম একটা কিবোর্ড নিলেই তো এখানে পাই যে ক খ গ ঘ সব আছে। তাদের জন্য একটা দুঃখের মেসেজ হচ্ছে, এখানে স্বরবর্ণ মাত্র দুইটা আছে। তো বাকিগুলো আপনাকে কি করতে হবে, বাকিগুলো আপনাকে তৈরি করতে হবে। তো আমরা কিবোর্ড দেখে 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 টাইপ করব, এই কথা আমরা ভুলে যাই। হ্যাঁ, আমরা কি করব, একেবারে একেবারে ওই প্রথম যে আমরা হাত বসাইছি, প্রথম আমরা ওইভাবে করে আমরা হাত বসাবো। হাত বসানোর পর এই যে লেখাগুলো, আমরা প্রথমে এ টাইপ করব, দেখবো বাংলা কোন অক্ষর আসে। একবার এ টাইপ করব, বাংলা কোন অক্ষর আসে। আরেকবার শিফট চেপে ধরে টাইপ করব, তখন বাংলা কোন অক্ষর বা কোন চিহ্ন আসে। প্রত্যেকটা ইংরেজি কিতে দুইটা দুইটা করে বাংলা অক্ষর বা চিহ্ন কিন্তু আছে। সো আমরা একবার নর্মালে টাইপ করব, আবার শিফট টাইপ করব, একবার নর্মালে টাইপ করব, আবার শিফট টাইপ করব, একই কিতে কি কি আছে আমরা সেটা দেখার জন্য। তো আমি স্বরবর্ণগুলা লিখলাম, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ কিন্তু কিবোর্ডের ভিতরে আছে। যেমন এতে যেতে ক খ, ওতে গ ঘ, দেন উ হচ্ছে কিউতে, চ এবং ছ ওয়াইতে, জ এবং ঝ ইউতে। এইভাবে করে আপনি খুঁজলে দেখা যাবে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ এখানে আছে, বাট স্বরবর্ণ মাত্র দুইটা আছে, বাকিগুলা মেক করতে হবে। এবার আমরা একটু দেখব যে যুক্ত বর্ণ আমরা কি করে টাইপ করতে পারি। যুক্ত বর্ণ, আমাদের যুক্ত বর্ণ দুই রকমের আছে, একটা হচ্ছে বর্ণের সাথে বর্ণ মিলে যুক্ত বর্ণ, আর একটা হচ্ছে বর্ণের সাথে চিহ্ন মিলে যুক্ত বর্ণ। যখন আপনি বর্ণের সাথে বর্ণ মিলে যুক্ত বর্ণ আপনি তৈরি করবেন, তখন প্রথম বর্ণ টাইপ করার পর আপনাকে জি টাইপ করতে হবে সংযুক্ত করার জন্য। দেন দ্বিতীয় বর্ণ আপনাকে টাইপ করতে হবে। যেমন ধরেন আমরা যদি শিক্ষক এই শব্দটা লিখি, তাহলে ডি চাপলে রস্বীকার হবে, রস্বীকার। শিফট এম চাপলে তালব্য শ হবে। এবার ক্ষীয়টা কি, ক্ষীয় কিন্তু একটা যুক্ত বর্ণ।
তাহলে ক্ষীয় হচ্ছে ক এবং মূর্ধস্ব এই দুইটা বর্ণ যুক্ত হয়ে ক্ষীয় বর্ণটা হয়। তাহলে আমরা এই ক টাইপ করলাম, যুক্ত করার জন্য জি টাইপ করলাম, আর শিফট এন টাইপ করলাম, হয়ে গেছে শিক্ষক। যুক্ত বর্ণ একটা হয়ে গেছে। তারপরে মনে করেন আমরা একটা যুক্ত বর্ণ লিখবো বক্তব্য, তাহলে ক এবং ত এটা হচ্ছে যুক্ত বর্ণ, তাহলে ক টাইপ করলাম, জি টাইপ করলাম, যুক্ত করার জন্য তটাকে টাইপ করে দিলাম, এই যে বক্তব্য, শিফট জেড হচ্ছে জ ফলা, হয়ে গেছে। এইরকম আমরা যখন বর্ণের সাথে বর্ণ টাইপ করব, সেখানে প্রথম বর্ণ টাইপ করার পর জি টাইপ করে দ্বিতীয় বর্ণ টাইপ করব। কিন্তু কিছু কিছু যুক্ত বর্ণ আছে বর্ণের সাথে চিহ্ন, সেই ক্ষেত্রে আপনাকে জি টাইপ করার দরকার নাই। যেমন ধরেন হ এবং রিকার টাইপ করলাম, তাহলে রিকার হচ্ছে একটা কি বর্ণ? আহ এটা বর্ণ না, এটা হচ্ছে একটা চিহ্ন। আর হ হচ্ছে একটা কি বর্ণ, তাহলে বর্ণের সাথে চিহ্ন যুক্ত হলে আপনাকে জি টাইপ করার দরকার আহ, নাই। আর যদি বর্ণের সাথে বর্ণ হয় তাহলে অবশ্যই জি আপনাকে টাইপ করতে হবে। যেমন আমরা আরেকটা এরকম টাইপ করি, যেমন ত্রাণ, ত্রাণ, তাহলে কে হচ্ছে ত, জেড এ হচ্ছে র ফলা, আকার শিফটে আকার, শিফট বিতে হচ্ছে মূর্ধন্য ত্রাণ, হয়ে গেছে। তো এইভাবে করে আমরা কি করব, যুক্ত বর্ণগুলা টাইপ করব। ফাইনালি আমরা এটাকে সেভ করব, আমরা এটাকে কি করব, এখন সেভ করব, ভবিষ্যতের জন্য সেভ করব। এই জন্য আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে এই যে আমরা সেভে টাইপ করব, অথবা অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এস, সেভ করলাম। এবার এটাকে আমরা কোথায় সেভ করব, কম্পিউটারে সেভ করব। কম্পিউটারের কোথায়, ধরে নিচ্ছি ডেস্কটপে সেভ করব। এইবার এই বক্সটা আসলে এইটা হচ্ছে ফাইল নেম, আমরা এখানে এই ডকুমেন্টটাকে কি নামে খুঁজে বের করবো, এখানে সেই নাম দিতে হবে। তো আমরা ধরে নিচ্ছি আপনাদের এই ব্যাচটা হচ্ছে ABE33, তাহলে ওহো সরি, ABE33 দিলাম। এবার যখন সেভে ক্লিক করে দেব, তাহলে দেখেন এখানে এতক্ষণ ডকুমেন্ট 1 লেখা ছিল, এই মুহূর্তে আপনাদের এটার নাম পরিবর্তন হয়ে গেছে। আমরা এইভাবে করে কি করতে পারি, আহ, নাম দিতে পারি কোন একটা ডকুমেন্টের। এবার হচ্ছে আমরা একটু প্রিন্ট করা দেখব, কিভাবে করে প্রিন্ট করতে পারি। আমরা কোথায় যাব, এই ফাইলে যাব, এই যে প্রিন্টে যাব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল পি ক্লিক করার পর এখানে আপনি যে প্রিন্টারে প্রিন্ট করবেন প্রিন্টারের নাম থাকবে, অটো এটা চলে আসবে। যদি না আসে এখানে ক্লিক করে আপনি প্রিন্টারের নামটা চয়েস করে দিতে হবে। এটা হচ্ছে এই মুহূর্তে আমার এই ডকুমেন্টের যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজ যদি প্রিন্ট করতে চাই, প্রিন্ট অল পেজেস। অথবা আপনি যদি মনে করেন এই মুহূর্তে আপনার সামনে যেই পেজটা আছে এইটা প্রিন্ট করতে চান, তাহলে হচ্ছে কারেন্ট পেজ, এই যে প্রিন্ট কারেন্ট পেজ। আপনি যদি মনে করেন যে না আমার এখানে 20টা পেজ আছে, আমি কত 5, 8 এবং 15 নাম্বার পেজটা প্রিন্ট করতে চাই, 5, 8, 15, তাহলে আমরা কোথায় যাবে, এই যে পেজেস লেখা আছে এখানে প্রথমে 5 লিখবো, কমা 8 লিখবো, কমা 15 লিখবো। এবার যখন প্রিন্টে ক্লিক করব, এই 5, 8 এবং 15 নাম্বার শুধুমাত্র এই 3টা পেজ প্রিন্ট হবে, বাকিগুলো প্রিন্ট হবে না। এগুলো হচ্ছে নাম্বার অফ কপিজ, প্রতিটা পেজ আপনি কয় কপি করে প্রিন্ট করতে চান, 2, 3, 4 কত কপি করে প্রিন্ট করতে চান, এটা এখানে আমরা লিখে দিব। বা এই যে এখানে ক্লিক করে করে আমরা কি করতে পারি, বাড়াতে কমাতে পারি। ফাইনালি আমরা প্রিন্ট কমান্ডে ক্লিক করলে এটা কি হবে, আস্তে 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 করে প্রিন্ট হতে থাকবে। এইবার আমি বলছিলাম আপনাদেরকে অনলাইনে নিয়ে গিয়ে দেখাবো যে আপনি নিজেকে টেস্ট করবেন যে কতটুকু আপনি ভালো টাইপ করতে পারেন বা কতটুকু আপনি টাইপ করতে পারেন না। আমরা নতুন একটা উইন্ডোতে যাচ্ছি। ওপো হচ্ছে ফায়ারফক্স। ওকে, আমরা নতুন একটা উইন্ডোতে যাচ্ছি। আমরা এখানে লিখবো, ওই আসে না কেন রে, একটু আচ্ছা, আসছে 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 আসছে। আচ্ছা আমরা এখানে লিখবো
টাইপিং স্পিড টেস্ট, TYPING, টাইপিং স্পিড, SP, এই যে চলে আসছে, আচ্ছা জি আসে নাই, টাইপিং স্পিড টেস্ট, সমস্যা নাই, এখানে আমরা ক্লিক করলাম। এখন আমাদের সামনে দেখবেন টাইপিং স্পিড টেস্ট করার জন্য আমি কিন্তু এখন এটা একেবারে সরাসরি, এটা অনলাইনে গিয়ে আপনি এখন একেবারে লাইভ করবেন এটা। আমরা ধরে নিচ্ছি যে লাইভ চ্যাট, এখানে যাব আমরা, এই যে এখানে আমরা একটা ক্লিক করি, ক্লিক করলে আমরা তাদের ওয়েবসাইটে এখন চলে যাব। একটু সময় নিচ্ছে, হয়তো নেট প্রবলেমের কারণে মনে হয় আর কি, একটু আমরা থাকি, যাচ্ছে। ওকে, এই যে চলে আসছে টেস্ট ইউর টাইপিং স্কিলস, অর্থাৎ আপনার টাইপিং স্কিলটা আপনি টেস্ট করুন, অন্য টেস্ট করার দরকার নাই। এই যে এখানে দেখেন কি লেখা আছে, 60 সেকেন্ডস, 60 সেকেন্ডে আপনি কতটুকু টাইপ করছেন, ওয়ার্ডস পার মিনিট, এই 60 সেকেন্ডে কত ওয়ার্ড আপনি টাইপ করছেন, ক্যারেক্টার পার মিনিট, 1 মিনিটে আপনি কতগুলো অক্ষর টাইপ করছেন, পার্সেন্টেজ অ্যাকিউরেসি, অর্থাৎ আপনি যে টাইপ করতেছেন কতটুকু সঠিক হচ্ছে। তাহলে আমরা কিন্তু এখানেও যদি এই যে লেখাগুলো বলছি স্টার্ট টাইপিং, এই যে লেখাগুলো দিছে, এই লেখাগুলো যদি আমরা বারবার বারবার করে টাইপ করতে থাকবে, দেখবেন একটা সময় কি হবে, আমাদের টাইপিং স্পিড বেড়ে যাবে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে হ্যান্ড রাইজ করতে পারেন, আমরা প্রশ্ন উত্তর পর্বটা আমরা শুরু করতে পারি। জয় সুশীল, জয় সুশীল হ্যান্ড রাইজ করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাকে আনমিউট করলাম, আপনার প্রশ্ন করেন। আমি আপনাকে আনমিউট করলাম, আনমিউট প্লিজ। হ্যাঁ স্যার নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার। আচ্ছা স্যার, যে এখানের মধ্যে আমার 3টে প্রশ্ন আছে। এখানের মধ্যে 2টা হচ্ছে ওয়াটারমার্কে যদি কোনো লেখাকে যদি ঢেউ এর আকারে যদি বা যে কোনো শেপের আকারে যদি দিতে চাই তাহলে কি করব? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি এখানে যদি কোনো ধরনের ইমেজ আমি যদি এখানে যদি দিতে চাই তখন আমি কিভাবে এটা দিতে পারি? ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, খুব সুন্দর কোশ্চেন। আমরা একটু চেষ্টা করি, দেখি হয় কিনা। আপনি যদি প্রথমত আপনার প্রশ্ন ছিল লেখাটাকে যদি আপনি ঢেউ ঢেউ আকার করতে চান, এটা ছিল আপনার প্রথম প্রশ্ন। কথা হচ্ছে ঢেউ ঢেউ আকারের যদি কোনো ফন্ট স্টাইল থাকে তাহলে আপনি সেই ফন্ট স্টাইলে দিবেন, এই ছাড়া ঢেউ ঢেউ হবে না। যদি আপনি ওয়াটারমার্ক করতে চান, ঠিক আছে কি। এবার আসেন, আপনি যদি এখানে পিকচার ইউজ করতে চান তাহলে আমরা একটু যাই, ডিজাইনে যাই, ডিজাইন, দেন আমরা ওয়াটারমার্কে যাব, এই যে কাস্টম ওয়াটারমার্ক, এই যে পিকচার, এই যে পিকচার আছে, এই যে পিকচারে যাব, সিলেক্ট পিকচার। আপনার কম্পিউটারের যেখানে পিকচার আছে আমরা সেখানে চলে যাব, বা আপনি চলে যাবেন, আমি আমার কম্পিউটারের যেখানে পিকচার আছে সেখানে যাচ্ছি। এই যে প্রোফাইল, দেন পিকচারের বক্স আসবে। তো আমরা ধরে নিচ্ছি এখানে আমি কোন পিকচারটা দিতে চাই, ধরে নিচ্ছি এটা দিতে চাই, ধরে নিচ্ছি আর কি। এবার ইনসার্টে যখন ক্লিক করব, ওকেতে যখন ক্লিক করব, তখন দেখেন ওই যে জলছাপ আকারে দেখেন পেছনে লেখাটা ছবিটা চলে আসছে কিনা, ওই যে জলছাপ আকার এসছে। আপনি আনমিউট থাকেন, সুশীল আপনি আনমিউট থাকেন। পিকচারটা কি এসছে জলছাপ আকারে? হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা আপনার ইয়ে ছিল, আমরা রিমুভ করে দিতে চাইলে তো কিভাবে রিমুভ করতে হয় সেটা আমরা জানি। আমরা ওয়াটারমার্কে যাব, রিমুভ ওয়াটারমার্ক। আর আপনি যেটা লেখার কথা বলছেন, যদি লেখার স্টাইল এরকম না হয় তাহলে আপনি তো এই লেখাটা ওইভাবে করতে পারবেন না, ঢেউ ঢেউ আপনি যেটা বলছেন আর কি, ওইটা আপনি করতে পারবেন না। তবে এই ক্ষেত্রে আপনি একটা জিনিস করতে পারেন, ওয়ার্ড আর্ট করে আপনি লেখাটাকে পেছনে ফেলে দিতে পারেন, সেই ক্ষেত্রে হয়তো আপনার কিছুটা পরিবর্তন হবে। বোঝা গেছে কি? হ্যাঁ স্যার। আপনার আরেকটা প্রশ্ন ছিল কি যেন? স্যার যদি জেনারেলি যদি আমি লিখি ওটাকে যদি কোনো রকম বা বিভিন্ন ধরনের যদি ডিজাইন করতে চাই ধরেন আহ, এটাও ঢেউ আকার বা হোক বা যে কোনো এটা লেআউটও হচ্ছে হোক আপনার এরকম। লেখার স্টাইল, ওইটা হচ্ছে আপনার লেখার স্টাইলের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। যেমন ধরেন আমরা এখানে এই লেখাটা যদি
এই এই লেখাটার স্টাইল যদি আমরা করতে চাই তাহলে এটার নাম কি? ডিনো রোয়ার। দেখেন, তাহলে এটা একটু আমরা করে দেখি। ডিনো রোয়ার। আমরা কোথায় যাব? ডিজাইনে যাব, কাস্টম ওয়াটারমার্ক টেক্সট। এখানে আমরা হারবার আইটি লিখি, HARBOUR, হারবার আইটি। এবার এই যে এখানে ফন্ট, এই ফন্টের এখানে আমরা ওই যে ডিনো কি জানি একটা লেখা ছিল সেটা লিখি, DIN। ও আচ্ছা, এটা এইভাবে আসবে না না? আচ্ছা, সমস্যা নেই, এই যে চলে আসছে, ডিনো রোয়ার চলে আসছে। আমরা কালার, মনে হয় একটা কালো কালার দিয়ে যেন ভালো করে বোঝা যায়। এবার ওকে করে দিলাম। এসছে কিনা দেখেন, লেখার স্টাইলটা যে এরকম, বোঝা গেছে কি? হ্যাঁ স্যার, ওকে। থ্যাংক ইউ আর স্যার। কোনো প্রশ্ন কি? আর কোনো প্রশ্ন? না স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো যেহেতু আর কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করব। তার আগে আপনাদের একটা হোমওয়ার্ক দেব। আমরা তো মোটামুটি ক্লাসের ভিডিওটা আশা করি কালকে পেয়ে যাবেন। কালকে কালকে 12টা 12:30টার ভিতরে পেয়ে যাবেন আশা করি আমাদের আজকের ক্লাসের ভিডিওটা। এইভাবে প্রতিটা ক্লাসেই 12টা 12:30টার ভিতরে পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? তারপরে ইন কেস যদি হয়তো পেতে দেরি হয়, আপনি প্রয়োজনে বিকাল দিকে 5টার আগে করে হলেও, কালকে আর কি 5টার আগে করে হলেও একটু আমাদের মাসুদ স্যারকে একটা কল করতে হবে বা একটু মেসেজ দিতে হবে যে আসলে আমার ভিডিওটা দরকার। আচ্ছা, যেটা বলছিলাম, আপনার হোমওয়ার্ক, আমরা তো অনেকগুলো কাজ এখানে করছি, প্রত্যেকটা জিনিসই আপনি কি করবেন? প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করা ছাড়া উপায় নাই। কিন্তু স্পেশালি আপনাদের একটা কাজ হচ্ছে, আপনারা প্রত্যেকেই নিজের একটা বায়োডাটা তৈরি করবেন। সেখানে অনেকগুলো বিষয়ের কাজ আছে একটা বায়োডাটাতে। সুন্দর করে একটা বায়োডাটা তৈরি করবেন। আপনার নাম, আপনার মোবাইল নাম, মোট কথা আপনার একটা কমপ্লিট বায়োডাটা আপনি তৈরি করবেন। তবে সেখানে ছবির একটা ঘর আছে, বা আপনি ছবি ইউজ করবেন। অবশ্যই ছবি ইউজ করবেন সুন্দর করে বক্স টক্স করে। মোবাইলের একটা নাম্বারের একটা জায়গা থাকে, আমরা যেটা এখন যোগাযোগের জন্য করি আর কি, কমিউনিকেট করার জন্য। মোবাইল নাম্বারের ঘরে কেউ ভুলেও মোবাইল নাম্বার দিবেন না। একজনও ভুলেও মোবাইল নাম্বার দেওয়া যাবে না। আপনি জাস্ট লিখবেন মোবাইল নাম্বার, বাট মোবাইল নাম্বারের ঘরটা ফাঁকা থাকবে। ঠিক আছে কি? এই একটা জায়গায় রেস্ট্রিকশন আমি দিয়ে দিলাম, এখানে কোনো মোবাইল নাম্বার ইউজ করবেন না। আর পুরো আপনি একটা বায়োডাটা, আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার পাসপোর্ট, আপনার কমিউনিকেশন করার জন্য বা যদি কোনো ইমেল অ্যাড্রেস থাকে, শখ, এটা সেটা, এক্সপিরিয়েন্স, যত কিছু আছে, সুন্দর করে একটা বায়োডাটা। হ্যাঁ, একজন আকাশ দাস বলছে যে সিবি অনেকটা তাই। সিবিতে তো ধরেন কভার পেজ থাকে, বা কভার লেটার থাকে, তো আমাদের কভার লেটার দরকার নাই, আপনি জাস্ট একটা বায়োডাটা তৈরি করে দিলে হবে। হ্যাঁ, সিবি হচ্ছে একদম পূর্ণাঙ্গ একটা কভার লেটার সহ, আমাদের কভার লেটারটা দরকার নাই, শুধু বায়োডাটার অংশটা দরকার। তো ঠিক আছে, সবাই ভালো মতো প্র্যাকটিস করেন। খেয়াল রাখতে হবে, ওয়ার্ড আপনি যত ভালো প্র্যাকটিস করবেন, আপনি এক্সেল পাওয়ার পয়েন্টে গিয়ে তত ভালো করতে পারবেন। যদি আশরাফুল বলছে আপনি কিভাবে হোমওয়ার্ক সাবমিট করবেন, হাউ ক্যান আই সাবমিট HW হোমওয়ার্ক? আপনি কি আপনি কি আমাদের যে ওরিয়েন্টেশন ক্লাসগুলো ছিল সেখানে ছিলেন না? যদি না থাকেন তাহলে ওরিয়েন্টেশন ক্লাসের একটা ভিডিও আছে, সেটা দেখবেন। তাতেও যদি না হয়, কমিউনিকেট উইথ আমাদের মাসুদ স্যার প্লিজ। ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, রাত অনেক হয়ে গেছে। গুড নাইট এভরিবডি।